না, শুনছি, বলো। শোনো, তোমার বোন আবার আমার উপর খেপে গেছে, তাকে মানানো লাগবে। তাই আগামীকাল তোমার প্রচুর সাহায্য আমার লাগবে। আবার কি হলো তোমাদের মধ্যে? আরে বহুদিন আগের কাহিনী আজকে ফাঁস হয়ে গেছে হুট করে। বলছি, শোনো। আরাপ ভীষণ ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে আরিয়ানের পাশে, কারণ যেই আরিয়ান এখন রুমের আসবাবপত্র লন্ডভন্ড করে দেওয়ার কথা, সে এখন চুপচাপ বসে আছে ছবির দিকে তাকিয়ে। ছবিগুলো গতকাল বিকালের দিকে মিশরাতের সাথে নিশানের রেস্টুরেন্টে থাকাকালীন সময়টাতে তোলা। এত কিছু হয়ে যাওয়ার পরও এখনো আরিয়ান মিশরাতের পেছনে নজরদারি বজায় রেখেছে। আর আরিয়ানের ভাড়া করা লোকগুলোই গতকাল বিকালে তোলা ছবি দিয়ে গিয়েছিল। আরিয়ান এখন গভীর ঘুমে তলিয়েছিল বিদায় তৎক্ষণাৎ দেখতে পারেনি। তবে একটু আগেই তার নজর এসেছে সেই ছবি অনেকগুলো অনেকভাবে তোলা হয়েছে। তবে তার মধ্যে দুটো ছবি আরিয়ান হাতে নিয়ে আছে। একটা হলো যখন নিশান মিশরাতের আঙুলে আংটি পরে দিয়েছিল সেটা, অপরটি হলো যখন আংটি পরানো শেষ করে বাম হাতে তালুতে চুমু খাচ্ছিল সেটা। কিছুক্ষণ পর আরাপ দেখতে পেল দু হাত শক্ত করে মোট করে রেখেছে আরিয়ান, তাতে করে দু হাতে থাকা দুটো ছবি দুমড়ে মুচড়ে গিয়েছে। আরিয়ানের কোনো হেলদোল না দেখে ক্ষীণ কণ্ঠে বলল, আরিয়ান, এসব দেখে আর কষ্ট পাস না। হবু স্বামীর সাথে দেখা করতে কিছু সময় একান্ত কাটাতে মিশরাত যেতেই পারে, তাই না? তুই বরং এখন তার পেছনে লোক লাগানো বন্ধ করে দে। যেখানে কোনো রকমের কোনো ফলাফলের সম্ভাবনা শূন্য, সেখানে আর কি আশা রাখবে? শুনছিস আমার কথা? আরিয়ান কিছুই বলল না, আগের মতোই বসে রইল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো আরাপ। ফোনে নিজের ছোট ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে ওয়াশরুমে চলে গেল সে। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে আবার গেল আরিয়ানের রুমে। তবে সেখানে আরিয়ান ছিল না, ওয়াশরুমে গেছে ভেবে আরাপ আবার নিজের রুমে চলে গেল। প্রায় মিনিট 5 পরে আবার আসলো আরিয়ানের রুমে। এবার সরাসরি চলে গেল ওয়াশরুমের কাছে। দরজা তো আবজা দেওয়া, বারান্দা, ছাদ, বাগান এবং আশপাশে যতটুকু খোঁজা সম্ভব তার সবটুকুই খুঁজে নিল আরাপ। কিন্তু আরিয়ান নেই, কোথাও নেই। মারাত্মক চিন্তায় পড়ে গেল আরাপ। আরিয়ান গেল কোথায়? সে তো এতক্ষণ চুপচাপ ছিল, হুট করে কি হলো? এটাই কি তবে ঝড়ের পূর্বাভাস ছিল? কিন্তু আরিয়ান কোথায় যাবে? মিশরাতের কাছে? না, আরিয়ান কখনোই মিশরাতের নামে কাটা কসম নিয়ে হেরফের করবে না কোনো মতেই। তাহলে কোথায় গেল ছেলেটা হঠাৎ করে? গতকাল শপিং শেষ না হওয়ায় যথারীতি সকাল থেকে আবার শপিং করতে বেরিয়েছে সাদমান এবং ইসরাত মিশরাত। পুরো শপিং জুড়েই ইসরাতের মুখ খানিকটা ভারবার ছিল। মিশরাত যথাসম্ভব চেষ্টা করেছে সাদমানের সাথে ইসরাতের সবকিছু মিটমাট করে দেওয়ার জন্য। সে পুরোপুরি সফল না হলেও বেশ খানিকটা পেরেছে। তবে ইসরাতের সাথে আরো কিছুক্ষণ একান্তে সময় কাটানোর জন্য সাদমানকে বলেছে মিশরাত। আজকে তারা দুপুরে একসাথে বসে লাঞ্চ করেছে 3 জন। দুপুরে খাবার শেষ করেই মিশরাত চলে গিয়েছে। যাওয়ার আগে সাদমানকে বলেছে ইসরাতকে নিয়ে পার্কে বা আশেপাশে কোথাও ঘুরতে এবং বেশ খানিকটা সময় একসাথে কাটিয়ে বাসায় ফিরতে। সময় এখন সন্ধ্যা 6:30। সারাদিনের ঘোরাঘুরি শেষে সাদমান আর ইসরাত এখন খানিকটা ক্লান্ত হয়ে রাস্তায় ধীর পায়ে হাঁটছে একে অপরের হাত ধরে। গাড়িটা পার্ক করে ক্ষীণ জনমানবপূর্ণ রাস্তার ধারে হাঁটছে তারা। সন্ধ্যা হওয়ার পর থেকে শীতের প্রকোপটাও একটু বেশি বেড়েছে। একটু পর পর সাদমানের হাতে নিজের হাত ঘষা দিয়ে গরম করছে ইসরাত। তো ঠান্ডা পড়েছে, একটু গরম জামা কাপড় সাথে নিয়ে বের হতে পারলে না? আমি কি আর জানতাম নাকি যে সন্ধ্যা হয়ে যাবার পরেও আমরা বাইরে থাকবো? আপনি আর আপু মিলে নিজেরা প্ল্যান করে রেখেছেন। সবই বুঝতে পারি আমি। সে তো পারোই, তোমাকে তো আর সাথে সাথে ইসরে পাকা বলি না আমি। সাদমানের হাত ধরে থাকা অবস্থায় তার বাহুতে আলতো করে মাথা রেখে হাঁটলো ইসরাত। কখনো কখনো আবার সাদমানের বাহুতে নিজের নাক ঘষেছে সে। উল্টো দিকে তাকিয়ে বাঁকা হাসলো সাদমান। এরপর সকালের অলক্ষে চট করে একটা চুমু এঁকে দিল ইসরাতের কপালে। হাসি ফুটে উঠলো ইসরাতের মুখেও। এর মধ্যে সাদমান লক্ষ্য করলো ইসরাত শীতে হালকা কাঁপছে। তার ঠোঁটের কাঁপুনি দেখে সাদমান সেটা আন্দাজ করতে পারলো। নিজের হাত ছাড়িয়ে নিল ইসরাতের হাত থেকে। ঘটনার আচমকতায় ইসরাত খানিকটা অবাক হয়ে তাকলো সাদমানের দিকে। সে তাকানো প্রায় সাথে সাথেই নিজের গায়ে জড়িয়ে রাখা ব্লেজার খুলে ইসরাতের গায়ে পরে দিল সাদমান। লাগবে না। তোমার কখন কি লাগবে সেটা তোমার থেকে আমি ভালো বুঝি, চুপ থাকো। দেখিয়ে মুখ ফোলালো ইসরাত। আবারও হাঁটতে লাগলো দুজনে। এর মধ্যে সাদমানের চোখে পড়লো রাস্তায় বেশ কয়েক রকমের পিঠা নিয়ে বসে আছে 2-3 জন মহিলা। ইসরাতের হাত ধরে তাকে সেখানে নিয়ে গেল সাদমান।
তাকে কিছু জিজ্ঞেস না করেই পিঠে নিয়ে বসে থাকা এক মহিলার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। বাপা পিঠে হবে? থাকলে 3টে দিয়েন। এরপর ইসরাতের দিকে তাকিয়ে বলল, 3টে দিয়ে হবে তো, নাকি আরো বলবো? আপনি কি করে বুঝলেন আমার এখন পিঠে খেতে ইচ্ছে করছিল? আর কিভাবেই বা জানেন আমার প্রিয় পিঠে কোনটা? প্রিয় মানুষের পছন্দ সম্পর্কে জ্ঞান রাখতে হয়। আর একটু আগে তো বললামই, তোমার কখন কি লাগবে সেটা তোমার থেকে আমি ভালো বুঝি। ইসরাত মানুষটার এই একটা গুণ তাকে ভীষণভাবে আকৃষ্ট করে মানুষটার প্রতি। শত মান অভিমানের চাপা পাহাড়ও ভেঙে যায় মানুষটার কথা বলার ভঙ্গিমাতে। তার ছোটখাটো ব্যাপারগুলো নজর রাখার কারণে তাকে এতটা ভালোবাসার আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হেসে লাভ নেই। পিঠে খাওয়া শেষ হলে আমাকে বলো, গাড়ি নিয়ে বাসায় ফিরতে হবে। বারে বসে একের পর এক মদের গ্লাস খালি করছে আরিয়ান। চোখ মুখে তার এখন বেহাল দশা। কিছুক্ষণ পূর্বে আরবের কাছে একজন ফোন দিয়েছিল আরিয়ানের নাম্বার থেকে। তো আরব অন্য হয়ে আরিয়ানকে খুঁজছিল। আরিয়ানের নাম্বার থেকে ফোন আসার পর তড়িঘড়ি করে কল রিসিভ করে আরব শুনতে পেল কেউ একজন অপর থেকে তাকে বাড়ি যেতে বলছে। লোকটা বলেছিল আরিয়ান বড্ড বেসম্ভাল অবস্থায় আছে, হয়তো এটা সেটা ছুঁড়ে মারছে। তাই উপায় অন্ত না দেখে আমিনুল ফোনের কল লিস্টে প্রথমে থাকা আরবের নম্বরে ফোন দিয়েছে লোকটি। সেখান থেকে বাড়ির ঠিকানা পেয়েই আরব ছুটে চলে এসেছে এখানে। উদ্যন্ত্রের মতো আচরণ করছিল আরিয়ান। তাকে সামলে কোনো মতে ধীরে সুস্থে একটা জায়গা নিয়ে বসিয়ে দিয়েছে আরব। আরিয়ান এখনো মাথা নিচু করে বসে থাকা অবস্থায়। আরিয়ান, হক হওয়ার স্বপ্ন কত ছেলেদের থাকে জানিস? আরিয়ানের মাথা ভুবু করছিল। তার উপরে আরবের প্রশ্ন শুনে তার দিকে চোখ মুখ কুচকে তাকালো আরিয়ান। এভাবে তাকিয়ে লাভ নেই। সত্যি করে বলতো আরিয়ান, হকের মতো ঠিক কয়েকজন ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আরিয়ান, হককে নিজের অনুপ্রেরণা মানে এরকম ছেলের সংখ্যা কত? আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর একেবারেই সীমিত, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো অভাব নেই। তুই বর্তমানে যে পজিশনে আছিস সেটা কত হাজার হাজার ছেলের কাছে স্বপ্ন, সেটা তুই জানিস? আর এত ভালো একটা পর্যায়ে থাকার পরও তুই করছিস কি? নিজের হাতে ধরে নিজের ক্যারিয়ার শেষ করে দিচ্ছিস। এত কিছু থেকে কি লাভ? মিশরাতি তো নেই আমার কাছে। আমার মুখ খারাপ করাস না আরিয়ান। তোর উপরে আমার রাগ বা করুণা এখন আর কোনোটাই হয় না। এখন তোকে দেখলেই আমার কি মনে হয় জানিস? তুই একটা ওয়াকেজো মানুষ। তোর এসব বাড়াবাড়ি এখন আমার কাছে পাগলামো না, বরং ছাগলামো লাগছে। তুই একটা রাম ছাগল। মাথার উপরে তুলে আরবের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিল আরিয়ান। আমি ছাড়া আর কেউ বোঝে না রে আরাফ, তোকে বলে লাভ নেই, তুইও বুঝবি না। আমি বুঝতেও চাই না, বোঝা আমার না, বরং তোর প্রয়োজন। একটা মেয়ে কখনোই তোর জীবনের লক্ষ্য হতে পারে না আরিয়ান। তুই ক্ষমতা কিংবা যোগ্যতার দিক থেকে অনেকের উপরেই মিশরাতের থেকে, হ্যাঁ, যোগ্যতার বড়াই করে মিশরাতকে ছোট করা তোর একদমই উচিত হয়নি। যদিও তুই পুরোপুরি দায়ী না এক্ষেত্রে, তবুও কাজটা ঠিক হয়নি তখন। কিন্তু এরপর তো তুই কম চেষ্টা করিসনি ওই মেয়েকে। দীর্ঘ 10 মাস তুই তোর পরিবার, তোর কাজ, তোর ক্যারিয়ার থেকে দূরে, শুধুমাত্র একটা মেয়ের জন্য, খুবই সাধারণ একটা মেয়ের জন্য। এই 10 মাসে তোর কাজে কত ক্ষতি হয়েছে জানিস? এর ক্ষতিপূরণ কে দিবে? ওই মেয়ে। আমি সত্যি এবার অতিষ্ঠ হয়ে যাচ্ছি তোর উপর। তোর মা বাবা, পরিবারের মানুষদের কথা কি কোনো দাম নেই তোর কাছে? দিন 4 আগে আন্টি ফোন করে এত বোঝালো, সব কি এক কানে ঢুকিয়ে আর এক কান্দে বের করে দিয়েছিস? যাই হোক, তুই বোধহয় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস এই শহর ছাড়বি না, আর না ওই মেয়ের পিছুও ছাড়বি না। তবে কি বলতো, এবার আমিও বদ্ধপরিকর। তোকে এই মেয়ের পিছু ছাড়া আমি করবই। আন্টির অসুস্থতার কথা মাথায় রেখে ওনাকে এমন কোনো কথা আমি বলতাম না যাতে উনি উত্তেজিত হন। তবে এবার আমার কাছে আর কোনো অপশন নেই, বলতে তো আমাকে হবে। কথা বলে আরব উঠে গেল আরিয়ানের সামনে থেকে। অন্য সময় হলে হয়তো আরিয়ান বাতা দিত আরবকে, কিন্তু এখন কেন যেন সেই শক্তি সে পাচ্ছে না শরীরে। প্রায় 15-16 মিনিট পর আরব ফিরল। ফেরার সাথে সাথেই আরিয়ানের হাতে তার ফোন ধরিয়ে দিয়ে বলল, আন্টি লাইনে আছে, তোর সাথে কথা বলবে। বিরক্তি পাকা চাহনি দিয়ে আরিয়ান ফোন কানে লাগালো। বেশ আদুরি কণ্ঠে বলল, আরিয়ান জোহরা বেগমকে ডাকতে না ডাকতেই ওনার কান্নার শব্দ শুনতে পেল। বেশ উতলা হয়ে আরিয়ান জোহরা বেগমকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন তুমি আম্মু? তুই কেন এমনটা করছিস আরিয়ান? তুই বলেছিলি মিশরাতকে সাথে নিয়ে ফিরবি, আমি তাতে কোনো বাধা দিইনি। আমি এতদিন পর্যন্ত ভেবে এসেছি তোর পাগলামি শুধু মিশরাত পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু আজকে আমাকে আরব সব বলছে।
তুই নেশা করিস আরিয়ান? আমার ছেলে নেশাখোর? আমি অনেক চেষ্টা করেছি গো আম্মু। মিসরাত আমার কোনো কথা শুনতে রাজি নয় আম্মু। ও আম্মু, আমি আর কি করবো বলো? আর কি করলে সে একটু আমাকে বুঝবে? আর কিছু করার দরকার নেই আরিয়ান। তোর আব্বু সৈয়দ ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, ভুল বুঝে অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছিল। তুই নিজেও মিশরাতকে চরম অপদস্থ করেছিলি। সেই সব কিছু মাথায় রেখে আমি তোকে অনুমতি দিয়েছিলাম যে হ্যাঁ, তুই যা, মিশরাতকে ফিরিয়ে আন। তোর কাজের সময় নষ্ট হচ্ছে তাতেও আমি গুরুত্ব দিইনি, কারণ আমি চাইছিলাম আমাদের সকলের মিশরাতের পরিবারের কাছে একটা ক্ষমা চাওয়ার সুযোগ। তোর আব্বু পারলে প্রায় প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করে মিশরাতের কথা, তার আব্বুর কথা। জানিসই তো, মানুষকে সত্যিটা জানার পর থেকে মানসিক শান্তিতে নেই। সোহেব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সবকিছু মিটমাট করে নেওয়ার প্রবল ইচ্ছে ওনার। তাই আমরা সবাই তোর কথায় সায় দিয়ে তোকে পাঠিয়েছিলাম। কিন্তু তুই বল না আরিয়ান, আর কত কিছু মিশরাতের জন্য নাকি ছেলেও ঠিকঠাক, তোকে নাকি নিজের নামের কসম কেটে দূরে সরে রেখেছে। তুই এখনো কিসের আশায় পড়ে আসিস সেখানে বল? তুই কি বুঝতে পারছিস না যে সব রাস্তাই বন্ধ? ফিরে আয় বাবা, অসুস্থ মাটার দিকে তাকিয়ে হলো ফিরে আয়। নিজের শরীরের ক্ষতি করছিস এসব নেশা টেশা করে। তুই ছাড়া আমার শেষ জীবনের সম্বল কে আছে বল? চলে আয়। এখনো কান্না করে যাচ্ছেন জোহরা বেগম। আরিয়ান কান থেকে ফোন নামিয়ে ফ্লোরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বসে রইল। চুলগুলো উস্কো খুস্কো তার, চোখ যেন টেনেও খুলতে পারছে না। আরিয়ানের হাত থেকে ফোন নিয়ে লাইন কেটে দিল আরাম। এরপর ঝাঁঝালো কণ্ঠে বলল, এবার তো কিছু বুঝতে পেরেছিস। এবার অন্তত আন্টির মুখের দিকে তাকিয়ে হলেও যাবি। কি বললো না, এখনো আগের মতো বসে রইল। আরাম নিজের রাগ ধরে আর রাখতে পারছে না। সাধারণ সময় হলে হয়তো কয়েকটা চর দিয়ে বসতো আরিয়ানকে, কিন্তু এখন আরিয়ানের অবস্থা এমনিতেই নাজুক। তাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে আরাম আরিয়ানের সামনে থেকে আপাতত চল। বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এই ভুবনে আমার আপনজন। ক্ষীণস্বরে গানটা বাজছে গাড়িতে। শীতের সন্ধ্যায়ও ইসরাত গাড়ির জানালা খুলে ঠান্ডা হাওয়া উপভোগ করছে। জানালা দিকেই মুখ বিগলিত বদনে তাকিয়ে আছে বাহিরে। তার ডান হাতে সাদমানের নিজের বাম হাত বন্দি করে নিজের ডান হাত দিয়ে ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। প্রায় 20 মিনিট কোনো সমস্যা ছাড়াই গাড়ি চালালো। কিন্তু এরপর সাদমানের গাড়িটা থামাতে হলো, কারণ সামনে বেশ কয়েকজন মানুষের ভিড়। গোল হয়ে দাঁড়িয়ে আছে সবাই। হুট করে এরকম হওয়ার কারণে সাদমান বা ইসরাত কারোরই বোধগম্য হলো না। তাই সাদমানকে অগত্যা গাড়ি থেকে বের হতেই হলো। গাড়ি থেকে সাদমানের সাথে ইসরাতও বের হলো। কিছু দূর যেতেই দেখতে পেল একজন পুরুষ রাস্তায় উপর হয়ে শুয়ে আছে। সাদমানের বিপরীত দিকে তার মুখটা হলেও রাস্তায় পড়ে থাকা মানুষটার আশেপাশে রক্ত ছড়িয়ে থাকতে দেখতে পেল সাদমান। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকটার উদ্দেশ্য বলল, কে ইনি? এভাবে রাস্তায় পড়ে আছেন যে? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? নিষ্ক্রিয় হয়ে কিছু করছেন না কেন? রাস্তায় গোল হয়ে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে একজন লোক বলল, এই আপনি আসার 2 থেকে 3 মিনিট আগে একটা গাড়ি ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। এই লোক পাগল কিনা কে জানে, মাঝ রাস্তায় এভাবে। আপনারা যখন দেখছেন যে তাকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে, তখন গাড়িটা পাকড়াও করতে পারলেন না? সেই সময় পাইনি, দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটা চলে গিয়েছে। বুঝলাম, কিন্তু মানুষটা এভাবে রাস্তায় পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিয়ে গবেষণা করছেন। আপনাদের কি মনে হচ্ছে না যে আপনারা অমানবিকতা এবং নির্বুদ্ধিতার পরিচয়? হাসপাতালে নিয়ে গেলে যদি পুলিশ কেস হয়, যদি লোকটা না বাঁচে, তখন যদি আমরা যেই নিয়ে যাই না কেন তার উপর পুলিশ আঙুল তুলে, তখন লজ্জা থাকা উচিত আপনাদের। একটা মানুষ এভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে আর আপনারা কিনা নিজেদের কথা ভাবছেন। আবার বলছেন যদি মরে যায়। হ্যাঁ ভাই বলেছি, কারণ নিজের ভালো সবাই বোঝে। বেশ, আপনারা তাহলে গবেষণা চালিয়ে যান, আমাকে সাইড দিন, আমি নিয়ে যাবো ওনাকে হসপিটালে। দেখি কোন পুলিশ আমাকে
এখন আরিয়ান হকের অ্যাক্সিডেন্টের খবর আপুকে দেওয়া মানে আবার সেই ঘুরে ফিরে সেই লাউ সেই কদু। কারণ আপু নিশ্চয়ই আপনাকে কোনো কিছু না জিজ্ঞেস করে আরফ না কার কথা যে বললেন তার নাম্বার দিয়ে দেবে। তবুও কিছু করার নেই ইসরাত, কারো যান বাঁচানো থেকে বড় কাজ আর হতে পারে না। আরিয়ানের অবস্থা কোন দিকে মোড় নিবে আমি জানি না, তবে এতটুকু জানি যে তার এই অবস্থা সম্পর্কে তার কাছের মানুষদের ইসরাত এখনো চুপ করে বসে আছে। সালমান বুঝতে পেরেছে সে মিসরাতকে ফোন করবে না। অবশেষে উপায় না পেয়ে তাকে ফোন করতে হলো। হ্যালো মিস বলো কোথায় তোমরা? এখনো আসলে না যে? আরাব ইসলামের ফোন নাম্বার তোমার কাছে আছে না? আরাব? হ্যাঁ থাকার তো কথা, আমি ডিলিট করিনি। দ্রুত তার নাম্বার পাঠাও আমাকে। আরবের কি? আপু এত জেরা কেন করছিস? নাম্বার বলে দিলেই তো হয়। ইস্যুর সত্যি করে বল আমাকে, কারো কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? আপু আসলে তেমন কিছু। অ্যাক্সিডেন্ট হয়েছে মিসরাত, সোজাসুজি বলে দিলাম। ইসরাতের কথা শেষ করার আগেই সালমান এই কথা বলে ফোন কেটে দিল। আপনি এটা কি করলেন? আপুকে কেন বলতে গেলেন? আমি হ্যান্ডেল। সালমান কোনো কথাই বলল না, এক মনে গাড়ি চালাতে লাগলো। তার উদ্দেশ্য একটাই, যত দ্রুত হসপিটালে পৌঁছানো যায়। অপরদিকে রেনু আক্তার ফ্লোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে দৌড়ে এলেন। দৌড়ে এসে দেখলেন মিসরাতের ফোন ফ্লোরের উপরে উল্টো হয়ে পড়ে আছে। চোখ মিসরাতের সামনে দিকে স্থির, মুখ কিঞ্চিত হা হয়ে আছে। মিশু, এই মিশু কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ফোন কেন? আম্মু, আম্মু আর আরিয়ান অ্যাক্সিডেন্ট। পুরো কথা শেষ করার আগেই মিসরাত ধপ করে সোফায় বসে পড়ল। ব্যাপক আশ্চর্য নিয়ে রেনু আক্তার এখনো মেয়ের দিকে তাকিয়ে। হঠাৎ করে আরিয়ানের কথা কেন বলল? আরিয়ানের অ্যাক্সিডেন্ট মানে? ওই ছেলে এখনো জানি এখান থেকে? আমি জানি না আম্মু, কিছু জানি না। এই মাত্র সাদমান ফোন করে বললো আরিয়ানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কি হলো আম্মু? এটা কিভাবে হলো? এখন কি হবে? আরিয়ানের এক বন্ধুর নাম্বার চাইলো সাদমান আমার কাছে। এখন মনে হয় তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে সাদমান আর ইস্যু। আরিয়ানের কোন বন্ধু? কিসের নাম্বার? মিশু, তুই কি আমার বা তোর আপুর কাছ থেকে আরিয়ানের ব্যাপারে কিছু লুকিয়েছিস? আম্মু আমার হসপিটালে যেতে হবে, এত কিছু এখন বলা। কি তুই কেন হসপিটালে যাবি? সাদমান যা করার করেছে, বাকিটুকু আরিয়ানের পরিবারের দায়িত্ব। তোর তো ওখানে কোনো দায়বদ্ধতা আমি দেখতে পাচ্ছি না। আমার ফিরতে কত রাত হবে জানি না আম্মু, কিন্তু আমার যেতে হবে। মিসরাত দৌড়ে সদর দরজা পার করার আগেই তাকে থামিয়ে দিলেন রেনু আক্তার। তুই একা যাবি নাকি? আমাকে আটকেও না আম্মু প্লিজ। এখন ঝড় বৃষ্টি তুফান কিছুই নেই, সবে সন্ধে 7:30 বাজে। দাঁড়া, তোকে একা যেতে দিব না আমি। মিসরাত রেনু আক্তারকে নিয়ে অটোতে ওঠার পরপরই সালমান ফোন করলো। হ্যালো মিসরাত, আরাবের নিজেই আরাবকে জানিয়ে দিচ্ছি। তুমি এটা বলো যে তোমরা এখন কোথায়? চলে এসেছি পায় আর একটু। ঠিক আছে, তুমি তাহলে আরিয়ানের বন্ধুর সাথে কথা বলো। আর একা আসতে পারবে? আম্মু সাথে আছে, আমি ফোন রাখছি এখন। সালমান নিজে থেকেই ফোন কেটে দিল। মিসরাত দ্রুত আরবের নাম্বারে ডায়াল করলো। প্রথমবারে আরব ফোন না ধরলেও দ্বিতীয়বারের সময় ফোন ধরলো। মিসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে উঠলো, আজকে এবং এই মুহূর্তে আপনার ফোনের আমার কোনো প্রয়োজন নেই। এই ফোনটার জন্যই আমি এবং আরিয়ান অনেক দিন যাবত অপেক্ষা করেছিলাম, পাইনি। আর এখন তো আমার আরিয়ানকে খুঁজে পাচ্ছি না। ছেলেটা মদ্যপ অবস্থায় ছিল, না জানি কোথায় আছে। এখন আপনার সাথে আমার কথা বলার সময় নেই, দয়া করে। আরিয়ান অ্যাক্সিডেন্ট করেছে, আপনি প্লিজ আমার। নিজের কারকে যেন বিশ্বাস করতে। আরিয়ানের অ্যাক্সিডেন্ট মানে? আপনি আপনি সত্যিই বলছেন? আপনি কোথায়? আরিয়ানও বা এখন কোথায়? কি অবস্থা তার? আমি কিছু জানি না এসব। আমাকে আমার বন্ধু সাদমান কেবল ফোন দিল, সেও বলেছে আরিয়ানের অ্যাক্সিডেন্টের কথা। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে হসপিটালের ঠিকানা মেসেজ। মিসরাত নিজে থেকেই ফোন কেটে আরবের নাম্বারে হসপিটালের ঠিকানা মেসেজ করে পাঠালো। এরপর কিছুক্ষণ চুপ করে বসে রইল। মিনিট 3 পরেই বলা নেই কওয়া নেই হুট করে মুখে হাত চেপে কান্না শুরু করলো। পাশে থাকা রেনু আক্তার এতক্ষণ যাবৎ সবকিছুই লক্ষ্য করছিলেন। মেয়ের এরকম হঠাৎ কান্নার কারণ তিনি বুঝতে পারছেন। মিশু, তুই কাঁদছিস কেন? তোর কি এখানে কোনো দোষ আছে নাকি? কান্না থামা। তুই আর সাদমান নিজেদের মানবিকতা প্রদর্শন করেছিস ছেলের জন্য। এত কিছু করার পরও তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিস, এটা কি যথেষ্ট নয়? চোখের পানি কেন ফেলছিস ওই ছেলের জন্য? আম্মু, আমি এমনটা চাইনি।
আমি চাইনি আরিয়ানের কোনো ক্ষতি। বিশ্বাস করো আম্মু, আমি শুধু চেয়েছিলাম সে আমার থেকে দূরে থাকুক, কিন্তু তার ক্ষতি আমি মিশরাতের কথায় বেশ খানিকটা বিরক্ত রিনু আক্তার। আরিয়ানের কোনো ক্ষতি তো উনিও চান না। আরিয়ানকে পছন্দ করে না এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে কোনো ক্ষতি চান তিনি। তাই বলে কি উনি এখন এভাবে অজরে কাচ্ছেন? না তো। তাহলে ওনার মেয়ে কাচ্ছে কেন? এটাই ওনার বিরক্তের কারণ। এর মধ্যে মিশরাতের ফোন বেজে উঠল। রেনু আক্তার বুঝতে পারলেন না কে ফোন করেছে, কিন্তু এটা দেখতে পেলেন যে যতবারই ফোন আসছে মিশরাত ততবারই ফোন কেটে দিচ্ছে। একটা সময় একেবারে ফোন বন্ধ করে দিল সে। হসপিটালে পৌঁছানোর পর সাদমানকে ফোন করলো মিশরাত। জানতে পারলো আরিয়ানকে চিকিৎসার জন্য ইতিমধ্যে ভেতরে নেওয়া হয়েছে। এরপর কত নম্বর ফ্লোরে আছে সেটা জিজ্ঞেস করে মিশরাত রেনু আক্তার সমেত সেদিকে এগিয়ে দেখলো ইসরাত চেয়ারে বসে আছে আর সাদমান এদিক সেদিক ক্রমাগত পায়চারি করছে। মিশরাতকে দেখেই সামনে এগিয়ে এলো। সাদমান, প্রচুর ব্লাড লস হয়েছে মিসরাত, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, অথচ তাকে হসপিটাল নিয়ে আসার মানবিকতাটুকুও কেউ দেখায়নি। সাথে সাথে নিয়ে আসলে হয়তো অবস্থাটা এতটা ক্রিটিক্যাল হতো না। ডক্টর কিছু বলেনি? এই তো নিয়ে গেল একটু আগে, এখনই তো কিছু। অপারেশন শুরু? হ্যাঁ, মাথায় আঘাত পেয়েছে বেশি, হাত পায়েও কাটাছিড়া হয়েছে। তুমি আরবকে বলছো তো আসতে? মিশরাত হ্যাবোধক মাথা নেড়ে কিছু বলার আগে শোনা গেল আরবের চিৎকার। আরিয়ানের নাম ধরে ডেকে চিৎকার করতে করতে এগিয়ে আসছে সে। মিশরাতের সামনে এসে সরাসরি দাঁড়ালো আরব। এরপর চোখে চোখ আরিয়ান কোথায়? এসব কি বলছেন আপনি? এই আমি আপনার মিথ্যা সহানুভূতি দেখতে কিংবা শুনতে চাইনি। আপনার কৃত্রিম আবেগ এখন প্রদর্শন না করলেই আমি বরং খুব খুশি হব। যা বলেছি তার উত্তর। মিশরাতের সাথে আরবের এভাবে কথা বলা ধরন দেখে রেগে উঠলো ইসরাত। তেরে এলো সে আরবের কাছে, মিশরাতকে আড়াল করে নিজে তার এক্সকিউজ মি, আপনাকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু বুঝতে পারছি আপনি বোধহয় আরিয়ান হকের বন্ধু। এসব কি ধরনের ব্যবহার করছেন আপনি আমার বোনের সাথে? এভাবে কথা বলেন কোন সাহসে আপনি? আপনার বোনের সাথে কথা বলার জন্য বুঝি সাহসের প্রয়োজন হয়? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনার বোন তো আবার নিজেকে বিশাল মাপের মানুষ ভাবে, সেলিব্রিটি টাইপ কিছু। তাই তো আরিয়ান হকের মতো একজন নাকে আঙ্গুল দিয়ে ঘুমিয়েছে। তা যা আমি তো আপনার বোন কিংবা আপনাদের থেকে আরিয়ানকে নিয়ে কোনো কিছু আর আশাতেই রাখিনি, কিন্তু হঠাৎ করে রূপ পাল্টে ফেললেন যে আপনারা। আরিয়ানের কিছু হয়ে গেলে আপনার উপর সরাসরি আঙ্গুল তুলব আমি, তাই বুঝি আগে ভাগেই ভালো মানুষ সাজার অভিনয় করছেন? এই যে আপনার বোনকেই দেখুন, নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে মনে হচ্ছে কাঁদতে কাঁদতে। আহারে দরদ, এত দরদ কোথায় ছিল আপনার বোনের যখন আরিয়ান আপনার বোনের পেছনে কুকুরের মতো ঘুরছিল? এখন সুযোগ বুঝে আপনার বোনের দরদ উঠলে উঠলো বুঝি। এবার আর সহ্য করতে পারলেন না। এই ছেলে, এভাবে কথা বলছো কেন তুমি আমাদের মেয়েদের সাথে? বলতে পারেন নিজেরা সুকৌশল আরিয়ানকে আজকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন, আর এখন নিজেরাই নাটক করছে আরিয়ানের সাহায্য করার। নাটক? আপনার কোন দিক থেকে মনে হচ্ছে আরিয়ানকে নিয়ে কেউ নাটক করছে? এই তো এখন আর একজনই বাকি ছিল। এখন 16 কলা কি বলতে চাইছেনটা কি আপনি? আরিয়ান মিশরাতের থেকে দূরে রাখতে আপনার হাত ছিল না, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। মিশরাতকে আরিয়ানের বিরুদ্ধে নিয়ে যাননি, সেটা অস্বীকার করতে পারবেন আপনি। আপনার সাথে মিশরাতের দেখা না ইন্দুন জুগিয়েছেন, আপনি সেটা অস্বীকার করতে পারবেন না। তাহলে সোজা কথা বোঝেন না কেন? নাকি আপনারা সবাই একত্র মিলে নাটক করে ভাবছেন আমাকে বোকা বানাবে? এই ছেলে, কি কখন থেকে নাটক করছো তুমি? হ্যাঁ, কে তোমার সাথে নাটক? আপনি মুরব্বী মানুষ, তাই এখানে আপনার না আসাই ভালো। যদিও আজকে আরিয়ানের এই অবস্থার জন্য আপনিই দায়ী, তবুও ভদ্রতার খাতিরে আপাতত আপনার সাথে কোনো তর্কে যেতে চাচ্ছি না আমি। আবারও তো মিশরাত, আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে তো? আরিয়ানের চূড়ান্ত ক্ষতি না করে তো আপনি ক্ষান্ত হবেন না, সেটা বোধ হয়। তো নিন, আপনি আপনার উদ্দেশ্য সব। মাথা নিচু করে চোখের পানি ফেললো মিশরাত, মুখে বলল না। এই, আপনি কি বলতে চাইছেন কি? হ্যাঁ, আমার বোনের সাথে আপনার বন্ধু এত বড় অন্যায় করার পরেও এখন শুধুমাত্র তাকে সরি বলেছেন, তার জীবনে ফিরে যেতে বলেছেন বলে ধেয়ে ধেয়ে করে নেচে চলে যাবে?
আমার বোনকে কি গ্যারান্টেড হিসেবে ধরে নিয়েছেন নাকি? আমার বোনের কোনো আত্মসম্মান বোধ নেই? সেই এখন আপনার বোনের আত্মসম্মান বোধের মূল্য আমার বন্ধুকে হসপিটাল হয়ে দিতে হলো। তাকে রক্তাক্ত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এরপর শান্ত হয়েছেন আপনার বোন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আরিয়ানের অ্যাক্সিডেন্টের পিছনে আপনাদের হাত নেই তো? হ্যাঁ, হতেও তো পারে আরিয়ান আপনার বোনের জীবন থেকে সরে যাচ্ছে না বিধায় আপনি আপনার বোন আর আপনার বোনের এই বন্ধু মিলে আরিয়ানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছেন। কয়েক মুহূর্ত অবাক দৃষ্টিতে আরাবের দিকে তাকিয়ে থেকে দাঁত কিরমির করতে করতে সাদমানের কাছে গেল ইসরাত। হলো শান্তি, উপকার করার ফল পেয়েছেন তো? মানা করেছিলাম, কিন্তু আমি একবার শুনলেন না আমার কথা। ইশরাত তো ছোট, ইশরাত তো অবুঝ, ইশরাত তো নির্বোধ, তাই না? ইশরাতের কথাই তো কোনো দামই নেই আপনার কাছে। এখন কি হলো তাহলে? এটা যার জন্য চুরি করলাম সেই বলে চোর। ইসরাতের কথা শুনে এবার সাদমানও আরাবের দিকে শক্ত। আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আপনি কষ্ট পেয়েছেন, আপনার মাথা গরম হয়ে গেছে, সবই বুঝলাম, কিন্তু অন্যায়ভাবে ক্রমাগত আপনি আমাদের দোষারোপ করতে পারেন না। আরে দোষারোপ তো অনেক ছোট কিছু। যদি আরিয়ানের কিছু হয়ে যায় তাহলে এই যে মিশরাত, আপনি, আপনার ছোট বোন আর আপনার বন্ধু, এই তিনজনকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি তো আমার নামও আরাব না। মাথায় রাখবেন কথাটা। কি করবেন গিয়ে করেন, যান। প্লিজ 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 তোমরা সবাই চুপ করো। একটা মানুষের এখন এই বিপদের সময় তোমরা কিভাবে এত তর্ক বিতর্ক করছো? প্লিজ একটু থাক। কান্না করতে করতে আবারও বসে পড়লো মিশরাত। আরাপ একবার এদিক সেদিক তাকালো, এরপর চোখ মুছে কোথায় কোথায় যেন চলে গেল। কেটে গেল আরো 2টা ঘন্টা। পুরোটা সময় মিশরাত এক মনে শুধু আল্লাহকে ডেকে গিয়েছে। তার কারণে যদি কারো মৃত্যু হয় তাহলে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। কিছুক্ষণ পর নিজে কাঁধে কারো স্পর্শ পেল মিশরাত। ফিরে তাকাতেই দেখতে পেল নিশানকে। আপনি এখানে? আমি তো তোমার খুঁজে এসেছি মিশরাত, তোমাকে অনেকবার ফোন দিয়েছি, ধরনি কেন তুমি? জানো আমি কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরকমটা কেন করলে? এরপর আন্টিকে ফোন করায় উনি আমাকে ঠিকানা বলে দিল। তুমি নাকি এক শোটে হসপিটালে চলে এসেছ। কি হয়েছে বলো তো? কার কি? মিশরাত নিশানকে কিছু বলতে নিবে তার আগে শুনতে পেল একজন মহিলার আত্মচিৎকার। চিৎকার করতে করতে এদিকে ছুটে আসছেন তিনি। মুখে ওনার আরিয়ান। দীর্ঘ 5 বছর 6 মাস পর আজকে আরিয়ানের পরিবারের সাথে দেখা হলো মিশরাতের পরিবারের। শুধু শোয়েব রহমান নেই এখানে, বাকিরা সবাই আছে। আরিয়ানের নাম ধরে চিৎকার করতে করতে দৌড়ে আসছিলেন জোহরা বেগমই। ওনার পেছনে ছিলেন আহনাফ হক। আর এরপরেই মিশরাত দেখতে পেয়েছে নুজহাত এবং ইশতিয়াককে। সবার শেষে ছিল আরাব। অপারেশন থিয়েটার সামনে দাঁড়িয়ে ক্রমাগত দরজায় করাঘাত করতে করতে আরিয়ান নাম ধরে ডাকতে লাগলেন জোহরা বেগম। তা দেখে তাড়াতাড়ি নুজহাত সেখানে গিয়ে, আম্মু কি করছো এসব? একটু শান্ত হও আম্মু, ভাইয়ার অপারেশন চলছে ভেতরে, একটু ধৈর্য। ও নুজু, আমার তো ছেলেটার সাথে কয়েক ঘন্টা আগেও কথা হলো। আমার ছেলেটা তো তখনও অক্ষত ছিল। এখন এটা কি হলো রে? আল্লাহ, এটা কি দিন দেখালো আমাকে? আরিয়ানের আব্বু, আমার ছেলেকে আমার কাছে এনে দাও। আমি আমার ছেলেকে একটু দেখবো, একটু ছুবো। 10টা মাস আমি আমার ছেলেকে দেখি না। তারা দরজা কেন আটকে রেখেছে? দরজা খুলতে বলো, আমি ভেতরে যাব। আমার আরিয়ান। ভাঙা গলায় আহনাফ হক বললেন, আরিয়ানের আমি কিছুই হতে দেব না জোহরা, তুমি একটু শান্ত হও, ডক্টরকে বের হতে দাও। মিশরাত এখনো অপলক তাকিয়ে আছে আরিয়ানের পরিবারের লোকজনদের দিকে, বিশেষ করে জোহরা বেগমের দিকে। কিছুক্ষণ পর দেখলো জোহরা বেগমও তার দিকেই তাকিয়ে। দৃষ্টি বিনিময় শেষ হতে না হতেই জোহরা বেগম ছুটে আসলেন মিশরাতের কাছে। তার 2 হাত নিজের হাতে নিয়ে বললেন, ও মিশরাত, আমার ছেলের সাথে এমনটা কিভাবে হলো রে? তুই ছিলি না তার সাথে? কেন ছিলি না বলতো? কোথায় ছিলি তুই? আমার ছেলেটার কথা একটুও ভাবলি না তুই? মিশরাতের 2 হাত দিয়ে নিজের কপালে ক্রমাগত বাড়ি দিচ্ছেন জোহরা বেগম। কিংকর্ত বিমুট হয়ে মিশরাত তাকিয়ে রইল। তার মাথায় আসছে না এখন কিভাবে জোহরা বেগমকে সান্ত্বনা দেওয়া যায়। এর মধ্যেই এগিয়ে আসলো নুজহাত। 2 হাতে জোহরা বেগমের কাঁধ। আম্মু একটু শান্ত হও আম্মু, কাকে কি বলছো? যার জন্য আমার ভাইয়ের আজকে এই অবস্থা তাকে বলছো কেন ভাইয়ের খেয়াল রাখিনি? অরণ্যে রুদন করো না আম্মু, লাভ নেই। জোহরা বেগমের আহাজারির মধ্যেই অপারেশন থিয়েটার দরজা খুলে গেল।
সবার চোখ সেদিকে নিবদ্ধ। ডক্টর বেরিয়ে আসার সাথে সাথেই ছুটে গেলেন জোহরা বেগম। আমার ছেলেটা কেমন আছে? আমার ছেলেটা ডাক্তার বেঁচে আছে? বলতে না বলতেই আবার হাওমাও করে কেঁদে দিলেন জোহরা বেগম। দেখুন, ওনার অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। সবসময় বড় সমস্যা ছিল, প্রচুর পরিমাণে ব্লাড লস হয়েছে আর মাথা আঘাতটা খুব বেশি পেয়েছে। আমরা নিজেরাও নিশ্চিত ছিলাম না। এর মধ্যেই তেরে এসে ডক্টরের দুবাহুতে চেপে ধরলেন আহনাফ হক। এই ডক্টর, নিশ্চিত ছিলাম না মানে কি? হ্যাঁ, আমার ছেলের কি হয়েছে বল। আমার ছেলেকে ভালো করে দিয়ে বললাম, নাই তো এই হসপিটাল আমি গুড়িয়ে দেব। চিনিস আমাকে? আমি আনহাপ হক। তুই যে হসপিটালে আছিস সেরকম 10টা হসপিটাল আমি নিজেই বানাতে। শান্ত হন, আমার পুরো কথাটা শেষ করতে দিন দয়া করে। ইশতিয়াক এসে আহনাফ হকের হাত দুটো ছাড়িয়ে নিল। শান্ত হন আব্বা। আহনাফ হক একবার ডক্টর দিকে তাকানোর পর অনেকটা বিস্ময় নিয়ে ডক্টর জিজ্ঞেস করলেন, আপনি আহনাফ হক আর পেশেন্ট আপনার ছেলে? হ্যাঁ, কেন? ওনাকে আমি টেলিভিশনে অনেক সাক্ষাৎকারে দেখেছি। ওনার মতো এত বড় মাপের একজন মানুষকে কে না চেনে, কিন্তু আমি তো বুঝতে পারিনি এই নিয়ে আরিয়ান ওনার চোখে মুখে অবস্থা খুব বাজে। দেখে মনে হয়েছিল একেবারে ওনার মুখে দাড়ি গফির আধিক্যের কারণ তো চেনাই মুশকিল। এখন ওনাকে, যাই হোক, ডক্টর হিসেবে প্রতিটি পেশেন্ট আমাদের কাছে একই। আমাদের কাজ হচ্ছে তাদের সাহায্য করা, বাকিটুকু তো আল্লাহর হাতে। আপনার ছেলে ব্লাড গ্রুপের ব্লাড সচরাচর পাওয়া যায় বলে আমাদের ব্লাড ম্যানেজ করতে আমরা আমাদের কাজে সর্বস্ব চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আপনার ছেলে এখন বিপদমুক্ত, তবে হ্যাঁ, তার সুস্থ হয়ে উঠতে এখনো অনেক সময় প্রয়োজন। সব থেকে বড় কথা, তিনি উত্তেজিত হয়ে যান এমন কিছু বলবেন না বা করবেন না, কারণ এতে ওনার ব্রেনে চাপ পড়বে। আগে যেহেতু বলেছি যে ওনার মাথায় আঘাত গুরুতর ছিল। ধন্যবাদ ডক্টর, দুঃখিত তখনকার। না ঠিক আছে, বাবা হিসেবে আপনার কনসার্ন আমি বুঝতে পেরেছি, তবে এতটা বলার চেয়ে ক্ষমতার গরম না দেখালেই ভালো। আমাদের ডক্টরের কাজ হলো পেশেন্ট বাঁচানো, মেরে ফেলা নয়। আমরা আমাদের কাজে কখনো কমতি রাখিনি। এরপর বাকিটা তো আল্লাহ জানেন। আপনার ছেলের হাত আছে, সে বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আপনারা এখনই কেউ ভেতরে যাবেন না দয়া করে, আর গিয়েও লাভ নেই। পেশেন্ট এখন সেন্স এখনো ফিরেনি, তবে আশা রাখছি কিছুক্ষণের মধ্যেই উনি চোখ খুলবেন। ডক্টর চলে যাওয়ার পর নুজহাতের থেকে নিজের হাত সরিয়ে মিসরাতের কাছে গিয়ে আবার দাঁড়ালেন জোহরা বেগম। আমার ছেলেটা যা করেছিল তা অন্যায় ছিল রে মা, আমি অস্বীকার করছি না সেটা। তোর আব্বুর সাথে তোর আঙ্কেল যা করেছিল সেটাও অন্যায় ছিল, কিন্তু বিশ্বাস কর রে মা, আমার স্বামী আর আমার ছেলে নিজে থেকে কিছু করেনি। এর পেছনে বড়সড় ষড়যন্ত্র ছিল। তোরা থাকতে আমরা বুঝতে পাইনি রে, বুঝেছি তোরা চলে যাওয়ার পর। তোর আব্বুকে তোর আঙ্কেল এরপর কত খুঁজেছে জানিস? তোরা শহর ছেড়ে চলে গিয়েছিলি, সেটা আমরা পরে জানতে পেরেছি। তোর আঙ্কেল তোর আব্বুর সাথে দেখা করার জন্য ছটফট করেছিল, কিন্তু লজ্জায় আর মুখ দেখাতে পারছিল না। মিসরাত জোহরা বেগমের থেকে নজর সরিয়ে আহনাফ হকের দিকে তাকাতে দেখতে পেল আহনাফ হক মাথা নিচু করে দাঁড়িয়ে, অথচ কিছুক্ষণ আগেও মানুষটা ক্ষমতার দপট দেখাচ্ছিল। এই জায়গাতে এসে এই মানুষটারই এখন মাথা হেট হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দি মিশরাত, আমি তোর আব্বুর অপরাধী। আমার জীবনে দেখা সবচাইতে বিশ্বাস্য লোকটাকে আমি বেঈমান বলেছিলাম। এই জ্ঞানী, এই লজ্জা। ডুকরে কেঁদে উঠলেন আহনাফ হক। মিসরাত আশ্চর্য হয়ে দেখছে, এত অহংকারী মানুষটাও নিচু হতে জানে, ক্ষমা চাইতে জানে, এভাবে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়ে কাঁদতে জানে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন রেনু আক্তারও। সেদিকে হেঁটে গেলেন আহনাফ হক। ভাইজান, আজকে এখানে থাকলে আমার জন্য ভালো হতো। ক্ষমা চাওয়ার সুযোগটা পেয়ে যেতাম। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাবি, আমাকে ক্ষমা করে দিন। নিজের মুখ্যতার ওপর আমার রাগ হয়। নিজেকে এখন আর তুক্ষর রাজনীতিবিদও মনে হয় না, বরং এ কথা কেউ বলে বিদ্রোহের হাসি দেয়। আমি যে খাঁটি মানুষটাকেই চিনতে পারলাম না ভাবি, কিন্তু আপনি হয়তো কারণটা শুনলে নিজেও আশ্চর্য হয়ে যাবেন। জয়নালকে তো চিনেন ভাবি? আমার আরেকজন বিশ্বাস্ত কর্মচারী ছিল সে, অথচ সে নিজেই এসবের মধ্যে জড়িত ছিল। জয়নাল এমনটা করবে কেন? জয়নালের সাথে আমার পরিবারের তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। এখন কি কাহিনী বানাচ্ছেন আপনারা?
না ভাবি, জয়নাল সত্যি এটা করেছে, আর এটা করেছে টাকার জন্য। টাকার লোভ কার না থাকে, কিন্তু জয়নাল এত বিশ্বাস্ত হওয়ার পরেও কয়েকটা টাকার জন্য এত বড় বেইমানি করতে পারলো আমার সাথে, সেটা আমি ধারণায়। কিন্তু জয়নালকেই বা কে কেন? জয়নাল ছিল প্রধান। জয়নালের সাথে অফিসের আরো অনেকে জড়িত ছিল। তারা সবাই মিলে আসলে এভাবে আমাকে একের পর এক প্রমাণ দেখাচ্ছিল, যে একটা পর্যায়ে গিয়ে আমিও বুঝতে পারছিলাম না কোনটা ঠিক আর কোনটা ভুল। মন বলছিল তাদের কথা ভুল, আর মস্তিষ্ক যুক্তিকতা শেষ বলেছিল তাদের কথাই ঠিক। আমি শেষ পর্যন্ত আমার মস্তিষ্কের কথাই শুনেছি। এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আমার ছেলেটাও ঠিক এমন একটা পরিস্থিতি। মিশরাতকে সে যা বলেছিল তা নিজে থেকে তাকে এমন এমন সব ছবি আর ভিডিও দেখানো হয়েছিল যা। এতটুকু কথা বলেই লজ্জায় মাথা নুয়ে ফেললেন জোহরা বেগম। এরপর মাথা নত করে বললেন, এসব কথা আসলে বলার মতো না ভাবি, কিন্তু আজকে সবকিছু পরিষ্কার করা প্রয়োজন। আমার মেয়ে নুজহাত ইস্তিয়াতকে ভালোবাসতো, তা আমরা জানতাম না। এটাও জানতাম না যে ইস্তিয়াত পছন্দ। জানতাম কোন দিন জানেন? যেদিন ইস্তিয়াকের সাথে মিশরাতের একটা ভিডিও দেখলাম। শুধু একটা বললে ভুল হবে, অনেকগুলো ভিডিও, সাথে ছবিও ছিল। ভিডিও এবং ছবিগুলো এতটা নোংরা ছিল যে বলার অপেক্ষা রাখে না। যখন নুজহাত এই ভিডিও আর ছবি দেখলো তখন সে কান্নায় ভেঙে পড়ল। আমি লজ্জিত মিসরাত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে আমি স্ত্রীকে কথা বলাই তুমি তার ফায়দা লুটছো। আসলে এটা আমাকে বোঝানো হয়েছিল। নুজহাতের কথা শুনে এবার সকলের দৃষ্টি নিক্ষেপ হলো তার দিকে। নুজহাত আবারও বলতে লাগলো, আমার আর ভাইয়ার সামনে যখন সেই ছবি আর ভিডিও তুলে ধরা হচ্ছিল তখন আমি কান্নায় ফেটে পড়েছিলাম। ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। তখন ভাইয়ার কাছে সব স্বীকার করি যে ইস্তিয়াক আমার পছন্দের। তাকে আমি তুমি কেন অন্য কারোর সাথে দেখতে পারবো না। ভাইয়া ছবি এবং ভিডিওগুলো পুরোপুরি সত্যি বলে বিশ্বাসও করেনি। কারণ কি জানো? মিসরাত তাকিয়ে আছে নুজহাতের দিকে অপলক দৃষ্টিতে। কারণ ভাইয়া তোমাকে বিশ্বাস করতো মিসরাত। ভাইয়া এইটুকু বিশ্বাস ছিল যে তুমি এতটা নিচে নামতে পারো না। আর তাই ভাইয়া আমাকে বললো প্রথমে সেই ভিডিওগুলোর সত্যতা যাচাই করে দেখবে। কিন্তু সবগুলো ছবি কিংবা ভিডিও টেস্ট করিয়ে সত্যতা প্রমাণ করার সুযোগ ভাইয়া পায়নি। বলতে পারো কৌশলে তাকে করতে দেওয়া হয়নি। করেছিল কোনগুলো জানো? ইস্তিয়াক, তুমি বলবে? এবার ইস্তিয়াক বলা শুরু করলো, আমার কেন জানি না আজকে এই অবস্থার জন্য নিজেকে দায়ী বলে মনে হচ্ছে বিষাদ। সেদিন যদি আমি নুজহাতকে কিভাবে প্রপোজ করব সেই সাহায্য তোমার থেকে না নিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তোমার সাথে আমার সেদিনকার সময়টার ভিডিও এবং ছবি তোলা হয়েছিল আমাদের আড়ালে। ওই যে যখন আমি তোমাকে প্রপোজ করার পদ্ধতি ঠিক আছে কিনা দেখাচ্ছিলাম, ঠিক তখনই ভিডিও করা হয়েছিল। নুজহাতকে কিভাবে প্রপোজ করব সেটা শিখাচ্ছিলে আমাকে, তখনকার কথা বলছি আমি। কিন্তু কৌশলে কি করা হয়েছে জানো? শুধুমাত্র আমার নুজহাতকে ভেবে তোমাকে প্রপোজ করার মুহূর্তটাকে ক্যামেরায় বন্দী করা হয়েছে। এমনকি সেই ছবি আর ভিডিও আরিয়ানকে দেওয়া হয়েছিল। আবারও বলছি, শুধুমাত্র সেই ছবি আর ভিডিও, অন্যগুলো কিন্তু সেই ভিডিও আর ছবি তাই টেস্ট করার পর বোঝা গিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে তোমার সাথে আমার সম্পর্ক চলছে, শুধু সম্পর্ক। আর সেটাকে কি পরিমাণে অশ্লীল ভাবে উপস্থাপনা করা হয়েছিল। যখন আমাকে এগুলো দেখানো হয়েছিল তখন লজ্জায় আমি নিজেকে মুখ লুকানোর জায়গায় পাচ্ছিলাম না। পরবর্তীতে সত্য প্রকাশিত হওয়ার পর শুধুমাত্র প্রপোজ করার মুহূর্তটুকুকে গুটি হিসেবে ব্যবহার করে, কিন্তু ততদিন আসলে কিছু করার ছিল না, সব শেষ। তোমরা সপরিবারে শহর ছেড়ে চলে গিয়েছিলে, তোমাদের হদিশও কেউ পাচ্ছিল না। আরিয়ান অনেক খুঁজেছে তোমাদের, শেষ পর্যন্ত পেয়েও গিয়ে সব ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছে কারণ একটাই, ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে তোমার আব্বু সমেত পুরো পরিবারের কাছে। কিন্তু এতক্ষণ ধরে এত কিছু বলার পরেও তো এটা বললেন না যে কে জয়নাল আর বাকিদের টাকা লোভ দেখে আপনাদের আমার স্বামীর বিরুদ্ধে নিয়ে গেছিল, কে আমার মেয়ের নামে উৎসাহ উঠিয়েছিল, কে আমার মেয়ের চরিত্র কালি মাখিয়েছিল। রেনু আক্তারের করা প্রশ্নের জবাব মোনাডাট তার মানে আপনাদের পুরো পরিবার মোনার কাছ থেকে প্রতারিত হওয়ার পর এখন এসেছেন অনুতপ্ত হয়ে। আমাদের লজ্জার শেষ নেই ভাবি, আমরা আপনাদের কাছে অপরাধী। কিন্তু ভাবি, আমি আর আমার ছেলে সত্যি এখন
মন থেকে অনুতপ্ত। আপনারা যদি আমাদের কোনো রকম শাস্তি দিতে চান তো দিন। এই আমি আনহাপ হক বলছি, আমরা সব রকমের শাস্তি মাথা পেতে নেব, একটুও উচ্চবাচ্য করব না। কিন্তু আপনাদের কাছে আমরা সকলে। এখন আপনারা কি চান? জি ভাবি, আমি সোয়াবের ভাইয়ের সাথেও কথা বলতে চাই। ওনার সাথে যে ব্যক্তিগতভাবে বলতে গেলে সবচেয়ে বড় অপরাধ আমি করেছি, আমাকে এই অপবোধ থেকে মুক্ত করে দিন ভাবি। দয়া করে এই গ্লানি থেকে আমাকে আর আমার পরিবারকে মুক্ত করে দিন। নিশুর আব্বুর সাথে আপনার কথা বলা লাগবে না, আমি নিজেই তাকে সব বলবো যা যা আপনারা কিন্তু উনি বুঝতেছেন না তো ভাবি, আমি আর আমার ক্ষমা পাবো তো? আপনার মেয়েকে নিজেদের কাছে সরি টু ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে কথা বলতেই হলো। আপনাদের কথাবার্তা শুনে আমি ঠিক বুঝতে পারলাম না যে অতীতে আপনাদের দুই পরিবারের মধ্যে কি হয়েছে, কিন্তু এতটুকু বুঝেছি আমার হবু স্ত্রীর সাথে আপনার ছেলের এবং আপনাদের পরিবারের আমার হবু শ্বশুরের একটা তিক্ততা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আপনাদের দুই পরিবারের সম্পর্ক ফাটল ধরেছিল। এখন আপনারা ক্ষমা চেয়ে সব মিটমাট করে ফেলতে চাইছেন, সবই বুঝলাম, কিন্তু শেষের কথাটা খটকা লাগলো। কোন মেয়েকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছেন বুঝলাম না, তবে মনে হচ্ছে ইসরাতের কথা বলছেন। ইসরাত কিন্তু ইতিমধ্যে একটা সম্পর্কে আবদ্ধ আছে, আর তাদের বিয়েও এই মাসে। আপনারা হয়তো জানেন না, অনেক দিন পরে দেখা হচ্ছে, না জানা স্বাভাবিক। তুমি কি তা? মিশ্রাতের পাশে গিয়ে দাঁড়ালো নিশান, ডান হাতে তার কাঁধ। ঠিক ধরছেন, আমি শোয়েব আঙ্কেলের হবু মেয়ের জামাই। এক কথায় বড় জামাত আমি, আর ছোট জামাতা ওই নীল টি শার্ট পরে দাঁড়িয়ে আছে সে। ওর নাম সাদমান। তাই আনফর্চুনেটলি এই পরিবারের মেয়েরা অলরেডি আপনার বাসায় নিয়ে যাওয়ার মতো আর কেউ নেই। একদম শান্ত হয়ে গেলেন হানাফ হক। ওনার শার্ট আঁকড়ে ধরে বুকে মুখ লুকিয়ে হুহু করে কাঁদছেন জোহরা বেগম। আরিয়ানের আব্বু, আমার ছেলেটার কি হবে? তাকে কি করে সামলে নিব? একটা ফোঁটা ডুব গিলে জোহরা বেগমের পিঠে হাত রাখলেন আনা। ছেলেকে আমাদের সামলাতেই হবে জোহরা, নিজেকে শক্ত করো। ওকে বুঝতে হবে সব সুযোগ সারা জীবনের জন্য থাকে না। এর মধ্যে নার্স এসে বলল আরিনা জ্ঞান ফিরেছে, তবে একসাথে বের না করে সর্বোচ্চ দুজনকে যেতে বলেছে। নুজহাত বলল যাতে আহনাফ হক আর জোহরা বেগম যায়। বাকিরা সবাই বাইরে দাঁড়িয়ে রইল। রুমে ঢুকে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালেন জোহরা বেগম আর আহনাফ হক। আরিয়ান চোখ বন্ধ করে আছে, তবে বুঝতে পারা যাচ্ছে সে সজাগ আছে। আরিয়ানের মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে ডাক, আরিয়ান আব্বু, এখন কেমন লাগছে রে? ধীরে ধীরে চোখ মিলে তাকালো আরিয়ান, খুব ক্লান্ত দেখাচ্ছে তাকে। শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি আম্মু, একদম ভালো আছি। তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেছি। তুমি চিন্তা করো না আম্মু। তোমরা কখন এলে? সবাই এসেছো? হ্যাঁ, আরব নিয়ে এসেছে আমাদের। নজু আর ইস্তিয়াক বাইরে আছে। আরবটা আমার সাথে না থাকলে হয়তো আজকে আর বাঁচতে পারতাম না। কত কি বলি ছেলেটাকে জানো? তবু সালা আমার জন্য কত ভাবে। আমাকে হসপিটাল অ্যাডমিট করিয়ে সাথে সাথেই তোমাকে ফোন দিয়ে। জোহরা বেগম মিশ্রাতের কথা চেপে যেতে চাইলেন, তাই তিনি কিছুই বললেন না, মাথা নাড়ালেন। যার অর্থ হলো আরবি এনেছে আরিয়ানকে হসপিটালে। এর মধ্যেই শোনা গেল ডক্টরের গলার আওয়াজ। হ্যালো মিস্টার হক, অল ফিট? ইয়া ডক্টর, ফিট অ্যান্ড ফাইন। আপনার বাবা তো প্রচন্ড চিন্তায় পড়ে গিয়েছিলেন, এই হসপিটালে ঘুরিয়ে ফেলার ধমকি দিচ্ছিলেন। আব্বুটা এমনই, কিছু মনে করবেন না। আরে না, ইটস ওকে। কিন্তু আপনার এই অবস্থা কেন বলুন তো? আপনাকে তো আমি চিনতে পারিনি। যাই হোক, আপনাকে যে দুজন নিয়ে এসেছে তাদের ধন্যবাদ দিয়ে দেন। তারা না থাকলে আপনাকে বাঁচানো আর সম্ভবই হতো না। দুজন? হ্যাঁ, একজন ছেলে আর একজন মেয়ে। আমি ছেলেটাকে মেয়েটার নাম উচ্চারণ করতে শুনেছি ইসরাত সম্ভব। কি কি বললেন? ইসরাত? ছেলেটা তাহলে কি সাদমান? ও, আপনি ছিলেন নাকি তাদের? তারা তো এখনো বাইরে দাঁড়িয়ে আছে, অবশ্যই এখন অনেকেই আছে। ডক্টর প্লিজ একটু ইসরাতকে ডেকে দিন না, অথবা সাদমান। এ কি, আপনি এতটা উত্তেজিত হচ্ছেন কেন? প্লিজ শান্ত হন। আপনার উচিত। দুর্বল শরীর নিয়েই আরিয়ান উঠতে লাগলো বিছানা থেকে, অথচ হাতে এখনো ক্যানোলা লাগানো। অস্থির হয়ে আরিয়ান, কি করছিস বাবা? উঠিস। আম্মু, আমি তাদের সাথে কথা বলবো আম্মু।
তাদের একটু ডাকো না প্লিজ। ভেতর থেকে চেঁচামেচির শব্দ শুনে নুজহাত আর ইশতিয়াক চলে গেল দৌড়ে কি হয়েছে দেখার জন্য। কি মনে করে মিশ্রাতও দৌড়ে গেল। তবে দরজার কাছে যেতে না যেতেই তার হাত ধরে আটকে দিলেন রেনু আক্তার। মাথা নাড়িয়ে না করে আম্মু, আরিয়ানের কিছু হয়েছে মনে হচ্ছে, একটা বার ভেতরে গিয়ে দেখে আসি। মিশ্রাতের হাত ধরে টেনে নিয়ে গেলেন রেনু আক্তার। একটু দূরে নিয়ে হাত ছেড়ে দিলেন। এরপর চাপা কণ্ঠে বললেন, তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করছিস মিশু। ওই ছেলের জন্য তোর আর কোনো দায়িত্ব পালন করা বাকি আছে বলে আমার মনে হয় না। আর তুই এটা কি করেছিস ওই সময়? নিশান্তকে এতবার কল দিচ্ছিল আর তুই ফোন কেটে দিচ্ছিলি। এখন বুঝতে পারলাম অটোতে বসে তুই নিশানের ফোন কেটে দিচ্ছিলি। একসময় তো বন্ধই করে দিবি। অসত সেই ছেলেটা আমাকে বলছিল ফোন করে, আন্টি মিশ্রাতের ফোনে বোধহয় চার্জ নেই, আমার চিন্তা হচ্ছে। সে ঠিক আছে, ছেলেটা তোকে নিয়ে কত ভাবে, আর তুই কি করলি? আরিয়ানের পেছনে ছুটে আসলি। ভুলে যাস না মিশু, আরিয়ান তোর কেউ না, শুনেছিস? কেউ না। কিন্তু নিশান তোর ভবিষ্যৎ। সারা জীবন যার সাথে চলতে হবে তাকে তো এগিয়ে করছিস তুই। মিশ্রাত কিছু বলার আগেই দেখতে পেল আরিয়ানের রুম থেকে নুজহাত বের হয়ে। প্লিজ ইসরাত, তুমি একটু ভেতরে যাও। ভাইয়া পাগলামি শুরু করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। কিংবা তোমার সাথে যে আপনার ভাইয়ের বন্ধু বলেছেন আপনার ভাইকে নাকি আমি আমার হবু স্বামী আর আমার বোন মিলে মেরে ফেলার প্ল্যান করেছি। এত কিছুর পরেও আপনি ভাবছেন কি করে যে আপনার ভাইয়ের সাথে দেখা করতে যাব আমি? যথেষ্ট কাহিনী হয়েছে, এখন আপনার ভাইও সুস্থ আছে। এখন এখানে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি। ইসরাত, কি হচ্ছে এটা কি এসব? আরিয়ানের কথা ডক্টর কি বললো শুনোনি? এখন তাকে উত্তেজিত হতে দেওয়া যাবে না বলে। আপনার লজ্জা নেই না? একটু আগে আপনাকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়া হয়েছিল, এর মধ্যে সব ভুলে গেলেন তাই না? তবে আমি ভুলিনি, আর ভুলবও না। আপনি গেলে চান, আমি যাবো না কোথাও। অগত্যা ইসরাতের জিতের কাছে হার মেনে সাদমানকে যেতেই হলো ভেতরে। সাদমানকে দেখে একেবারে শান্ত হয়ে গেল আরিয়ান। হাত দিয়ে ইশারা করে ভেতরে যেতে বলল। সাদমান আরিয়ানের কাছে যেতেই একটা স্মিত। তোমাকে আমি উল্টাপাল্টা অনেক কিছু বলেছিলাম একদিন। আসলে আমার না মাথা ঠিক ছিল না, ভাবছিলাম তুমি আর মিশো বুঝি। যাই হোক, এত কিছুর পরেও আমাকে হসপিটালে নিয়ে এলে, তোমাকে এবং ইসরাতকে ধন্যবাদ। ইসরাত আসেনি, একটু ডেকে দাও তাকেও। এর মধ্যে বাহিরে থেকে শোনা গেল ইসরাতের গলার আওয়াজ। কিছুটা উঁচু কণ্ঠে কথা। আমার এখানে থাকার আর ইচ্ছে নেই, আর আমি বুঝতেও পারছি না তোমরা কেন আছো। এই আপু, চলো আমার সাথে। ঠিক এতটুকু কথাই আরিয়ানের পাগলামু বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সাদমানের হাত ধরে ফেলল সে। ও ভাই, ইসরাত আপু বললো কেন? হ্যাঁ, মিশু এখানে আছে? মিশু এসেছে বুঝি আমাকে দেখতে? ও ভাই, মিশুকে ডাকো না একটু, আমি ওকে দেখবো। ও বলেছিল আমি যাতে নিজে থেকে তার সামনে না যাই। আমি যাইও নি, কিন্তু এখন এতটা কাছে থেকে আর তর সইছে না। বলো না একটু। সাদমান পড়েছে মহাবিপদে। এখন মনে হচ্ছে এখানে আসাটাই বলছিল। প্রচন্ড জোরাজোরি শুরু করলো আরিয়ান। ক্যানোলা টেনে খুলে ফেলার মতো অবস্থা। উপায় না দেখে একবার জোহরা বেগম ছুটে গেলেন মিশ্রাতের কাছে। মিশ্রাত কেবল ফিরে যা। আমার ছেলেটা খুব পাগলামো। একটু আয় মা, এই হতভাগিনীর উপর একটু। আন্টি, এভাবে বলবেন না। একটু আয় মা, এবার একটু আয় ভেতরে। মিশ্রাত আর কোথাও তাকায়নি। রেন আক্তারের অনুমতিও নেয়নি, কারণ অনুমতি পাবে না সেটা সে খুব ভালো করেই জানে। হেঁটে গেল দরজা বরাবর, দাঁড়ালো গিয়ে আরিয়ানের সামনে। আরিয়ানকে দেখে মিশ্রাত নিজেই আটকে উঠল। আসলেই আরিয়ানের চেহারা দেখার মতো নয়। অপরদিকে আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিশ্রাতের দিকে। সেই সাথে দু চোখ দিয়ে ছেড়ে দিয়েছে নিজের কষ্ট এবং আনন্দ মিশ্রিত অশ্রুকণা। দীর্ঘ 10টা মাস এখন তার 1000 বছরের ন্যায় মনে হচ্ছে। তবে সে খুশি। অবশেষে মিশ্রাতের মন গলছে তার প্রতি। হয়তো তাকে দেখার জন্য হসপিটালে কেন এলো। আর বাধা নেই বোধহয়, মিলন এবার হবেই। অপরদিকে মা হওয়ার কারণে ছেলের মনোভাব কিছু না জিজ্ঞেস করে বুঝতে পারলেন জোহরা বেগম। কার আশা করেছে ওনার ছেলে? অন্য কারোর হবু স্ত্রী? যে মেয়ের হবু স্বামী এখনো বাহিরে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, সেই মেয়ে আশা করছে তার ছেলে। শাড়ির আঁচল হাতে মুঠোই করে নিয়ে মুখে গুজে চোখের পানি ছেড়ে দিলেন জোহরা বেগম। উনি আন্দাজ করতে পারছেন এখন কি হতে চলছে। আরিয়ানের এখন ঠোঁটে হাসি, কিন্তু চোখে পানি চিকচিক করছে। জয়ী হওয়ার হাসি দিয়ে বলল, দেখলে তো মিশু, আমি কিন্তু তোমার কাছে যাইনি, নিজের প্রতিজ্ঞাও ভাঙতে দেইনি। এখন দেখো তুমি নিজেই চলে এলে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি অমানুষ নই। আপনার মতো হয়তো আমি নোংরা মেয়ের কাতারে পড়তেই পারি, কিন্তু
আপনার মতের ভিত্তিতে তো আর আমার সত্তা গড়ে ওঠেনি। চোখে বিরাজমান খুশির জিলিক মুহূর্তে মিলিয়ে গেল আরিয়ানের। একরাশ অসহায়তা এসে ভার করলো আবারও। মিশু, আমাকে একটু অতীতটা পরিষ্কার করতে দাও। আমি সব বলছি তোমাকে বুঝিয়ে। প্রয়োজন নেই, আমি সব শুনেছি। সব শুনেও তুমি এভাবে কথা বলছো মিশু? তো আপনার মতে এখন আমার কি করা উচিত? খুশিতে উড়া ধরা নাচা উচিত? কি মজা বলে হাততালি দেওয়া উচিত? তোমার এখনো আমাকে অপরাধী মনে হয় তাহলে? সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তুমি শোনোনি মোনা কি করেছিল আমার সাথে? শুধু আমি না, আমার পুরো পরিবারের সাথে। মোনার কারণে শুধু তোমার ক্ষতি হয়েছিল এমনটা কিন্তু নয় মিসরাত, সে আমাদের পরিবারেরও যথেষ্ট ক্ষতি করে দিয়ে গিয়েছে। তা তো অবশ্যই, আপনাদের পরিবারের ক্ষতি করেছে বলেই তো আজকে আপনি এই জায়গায়। নয়তো আরিয়ান হক কি আর যেই সেই মেয়ের পেছনে ঘুরে, তাও এমন মেয়ে যার যোগ্যতা নিয়ে সকলের সামনে একদিন প্রশ্ন তুলেছিল। যাকগে সেসব কথা, আপনি আমাকে দেখতে চেয়েছিলেন, নিন এসেছি আমি। এখন বলুন কি বলবেন। মিসরাতের থেকে নজর সরিয়ে নুজহাতের দিকে তাকালো আরিয়ান। নোজাত, তুই বলিসনি আমি যে মোনার কথা বিশ্বাস করিনি? বলিসনি আমি যে ছবিগুলো সত্যি বলে বিশ্বাস করিনি? বলিসনি তুই? কিছুই বলা বাদ রাখিনি ভাইয়া। আমি, আব্বু, আম্মু, ইস্তিয়াক প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যতটুকু অতীত তুলে ধরা সম্ভব সবটাই করেছি। এতটা নির্দয় কিভাবে হতে পারো তুমি মিশু? রাত এখন 12:30 বাজে প্রায়। এর বেশি রাত করা আমাদের ঠিক হবে না। মিশে চলে আয়। রিনু আক্তার দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বললেন। ওনার কথা শুনে সকলের দৃষ্টি এখনো ওনার দিকেই নিক্ষিপ্ত। মিসরাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে রিনু আক্তারের কাছে চলে গেল। বেশ জানতে ইচ্ছে করছে যে আপনারা মোনার কাছ থেকে ঠিক কিভাবে প্রতারিত হয়ে এসেছেন, কিন্তু কেন জানি আপনাদের পেছনে আর সময় নষ্ট করার ইচ্ছে নেই। এটা ভাববেন না যে আমরা আপনাদের ক্ষমা করিনি। ক্ষমা আমরা করে দিয়েছি, কিন্তু সম্পর্ক বোধ হয় এমন একটা জিনিস যেটা একবার নষ্ট হয়ে গেলে আর দ্বিতীয়বার জোড়া লাগাতে কষ্ট হয়। আর এখন আসলে আপনাদের সাথে সম্পর্ক জোড়া লাগানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তাই আমরা এখন চলি। নিজের ছেলেকে একটু দেখে রাখবেন, চোখে চোখে রাখবেন। আমার মেয়ে জীবনে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলেও যাতে সেটাই করে। অবশ্য না করলে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তার প্রভাব যেন আমার মেয়ের উপর না পড়ে। আমার মেয়ের আশেপাশেও আপনার ছেলেকে যাতে না দেখি। একটা ভুল ভাবি, একটা ভুল আমাদের সবকিছু শেষ করে দিল। আমাদের ব্যবসা কত বড় ধস নেমেছিল জানেন ভাবি? কত ক্ষতি হয়েছিল, লাখ লাখ টাকা তোলা হয়েছিল, যার কোনো হদিস পেতাম না। সব করেছে ওই মোনা। আমার ছেলের জীবনটাও তো নষ্ট করেছে। আবার কোম্পানির চূড়ান্ত ক্ষতি করে দিয়ে গেছে সেই মেয়ে। একটু আগেই জিজ্ঞেস করলেন না কিভাবে সে ধরা পড়লো? কিভাবে আমরা বুঝলাম সে প্রতারণা করেছে আমাদের সাথে? আমরা নিজেরাই বুঝতে পারিনি ভাবি। মোনা অনেক বড় মাপের খেলোয়াড়। সে আরিয়ানের সাথে সাথে আমাদেরও নিজের ভালো মানুষই দেখিয়ে ভুলিয়ে রাখতো। সে আমাদের সামনে এমন কোনো কাণ্ড কারখানা করতো না যাতে কোনোভাবেই আমাদের সন্দেহের দৃষ্টি সে পড়ে যায়। একদিন নজু নিজেই মনের ভেতরে জমে থাকা কষ্ট, ক্ষোভ জমিয়ে রাখতেন না। পরে চলে গিয়েছিল ইতিসাহিকের কাছে। গিয়েছিল ওই যে ভিডিও আর ছবিগুলো দেখিয়ে তাকে বেশ কিছু কথা শুনিয়ে আসতো। কারণ তালি তো আর এক হাতে বাজে না। সে ছবি আর ভিডিওগুলোকে সত্যি ভেবে ধরে নিয়ে মিসরাতকে যা বলার তা তো আরিয়ান বলেছিল, কিন্তু সবকিছু তো আর মিসরাত একাই করেনি। ইস্তিয়াক সেখানে তার সঙ্গ দিয়েছে বলে করতে পেরেছে এমনটা ধারণা ছিল আমাদের। আর তাই সেজন্য নজু গিয়েছিল ইসরাতকে কাছে। যখন ইসিয়াতকে সবগুলো ছবি ভিডিও দেখানো হয় তখন নাকি সেগুলো সাথে সাথে আছাড় মেরে ভেঙে দিয়েছিল ইস্তিয়াক। সে দৃঢ়তার সঙ্গে সবকিছু অস্বীকার করতে লাগলো। প্রথমে আমরা কেউ তার কথা বিশ্বাস করতে উঠতে পারেনি। ভেবেছিলাম সে নিজেই বেঁচে যাওয়ার জন্য মিথ্যা কাহিনী সাজাচ্ছে, কিন্তু তার নিজের জবাবের অটল থাকায় দৃঢ়তায় আমাদের ভাবিয়ে তুলত। সাথে যখন ইস্তিয়াক এটাও বলল যে প্রপোজ করার মুহূর্তটুকু সারা বাকি সবটাই মিথ্যা, তখন আমার বাকি ছবি আর ভিডিওগুলো টেস্ট করে দিলাম। এরপর যা হওয়ার তা তো হলো। প্রমাণিত হলো যে এগুলো সব মিথ্যা। আরিয়ান তখন মোনাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি ওকে বলেছিলাম
যেহেতু একটা ক্ষতি সে আমাদের ইতিমধ্যেই করে দিয়েছে, তার অন্য ক্ষতি হিসাবে খাতাটাও আমরা একটুখানি দেখি, এখানেও মনের হাত আছে কিনা। কোম্পানির কথা বলছি আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আরিয়ান একদিন আমাকে গুদাম ঘরে ডাক ঘটনা কিছু আন্দাজ করতে পেরে আমি সেখানে গিয়ে দেখলাম জয়নাল চেয়ারের সাথে বাঁধা অবস্থায় প্রায় অর্ধঙ্গ অবস্থায় আছে, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, মুখে কালছিটে দাগ। আরিয়ানের কিসের সন্দেহের কারণে জয়নাল এই অবস্থা আমি বুঝতে পারলাম। তবুও আমি কিছু জিজ্ঞেস করার আগেই আরিয়ান আমাকে বলল, জয়নাল বেইমানি করেছে আমাদের সাথে। মূলত সোয়াব ভাইয়ের আর জয়নাল ছাড়া বিশ্বস্ত কর্মচারী আমাদের আর কেউ ছিল না। যেহেতু শোয়েব ভাই সেখানে ছিল না, তখন ভাই কোম্পানির টাকা হাতানোর কাজটা সে খুব সহজে মোনার দ্বারা করা সম্ভব সেটা আরিয়ান বুঝতে পেরেছিল। তবে এটাও বুঝতে পেরেছিল যে কোম্পানির সকল তথ্য জানে এমন কারোর সাথে গভীর ষড়যন্ত্র না করে এই কাজ মোনার পক্ষে করা সম্ভব নয়। ঠিক সেই কারণে আরিয়ান নজর রাখছিল জয়নালের উপর। কিছু কিছু কর্মকাণ্ডের কারণে জয়নালের প্রতি আরিয়ানের এই সন্দেহ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এরপর তাকে গুদাম ঘরে এনে বেদম প্রহরে করলো। ব্যাস, বের হয়ে গেল সব সত্যি কথা জয়নালের মুখ থেকে। আমরা মোনার সাথে টাকার হাতানোর সম্পূর্ণতা খুঁজতেছি, কিন্তু আগেই বলেছি মোনা যথেষ্ট চতুর ছিল এসব কাজে। সে কোনো প্রমাণ রাখেনি এসব কাজে। ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার আগেই সে সব প্রমাণ লোপাট করে দিয়েছিল। শুধুমাত্র অপরাধের প্রমাণ হিসাবে সাক্ষী ছিল জয়নাল আর বাকিরা, কিন্তু তাতে করে কোনো প্রমাণ হয় নাই, কোনো ডকুমেন্ট বা কিছুই ছিল না। আদালত তো শুধু মুখের কথা বিশ্বাস করে না, তাই মোনা কোনো শাস্তি না পেয়েই পার হয়ে গেল। এখনো তার কিছু করতে পারিনি আমরা। মোনা চলে গিয়েছিল জয়নালের ধরা পড়ার পরপরই। আমি জানি না যে কিভাবে মোনা জয়নালের ধরা পড়ে যাওয়া খবরও পেয়ে গেছিল, আর এরপর থেকে এভাবেই চলছে। আহনাফক একটা দীর্ঘশ্বাস ছাড়ার মাধ্যমে নিজের কথার ইতি টানলেন। আমরা আমাদের মতো সবকিছু ভুলের সামনে এগিয়ে গেছি। আশা করি আপনি এবং আপনারা সবাই এমনটাই করবেন। পুরাতন জিনিস আর আঁকড়ে ধরে বসে থেকে লাভ নেই। ভালো থাকবেন, চলি। রেনু আক্তার মিসরাতের হাত ধরে রুম থেকে বের হওয়ার জন্য কেবল এক পা সামনে আগালেন, এর মধ্যেই আবার থামতে হলো ওনাকে আরিয়ানের কথা শুনে। আমি একটু মিশুর সাথে একান্তে কথা বলতে চাই আন্টি, প্লিজ। আহমদ সাহেব, আপনার ছেলে বোধহয় শুনতে পানি আমি একটু আগে কি বলেছি। তবে আশা করছি আপনি এবং আপনারা বড়রা না, তাই ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবেন। আন্টি প্লিজ, আন্টি শেষবারের মতো একটা সুযোগ চাইছি, প্লিজ আন্টি, এই ছোট্ট সুযোগটুকু আমাকে দিন। এটাই আমার জন্য অনেক বড় কিছু হবে। আমার হবু বড় জামাতা এখন বাইরে দাঁড়িয়ে আছে আরিয়ান, আর তুমি বলছো আমি তোমার সাথে একান্ত এই রুমে মিশুকে ছেড়ে চলে যাব? তুমি যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে। আশা করবো আমি বোকার মতো আবদার করে বসবে না আমার কাছে, আর করলেও আমি রাখতে বাধ্য নই। জোহরা বেগম দ্রুত পায়ে হেঁটে রেনু আক্তার সামনে গিয়ে দাঁড়ালেন। ভাবি, আপনি তো একজন মা, একটু আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন ভাবি, দয়া করুন একটু আমার উপর। আমার ছেলেটা এখনো কিন্তু সুস্থ হয়ে ওঠেনি, তাকে উত্তেজিত করতে মানা আছে। সে শেষবারের মতো একটা সুযোগ চেয়েছে, দয়া করে এই অনুরোধটুকু রাখুন। হাত জোর করে কেঁদে যাচ্ছেন জোহরা বেগম একাধারে। কোথাও একটা খারাপ লাগা কাজ করলো রেনু আক্তারের। ঠিক 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যা কথা বলার বলে শেষ করে নিতে বলুন আপনার ছেলেকে। এরপর একটা সেকেন্ডেও যদি আমি আমার মেয়েকে এখানে রাখবো না। এবার আপনারা আর যাই বলুন না কেন। মিসরাতের দিকে তাকিয়ে চোখের ইশারায় কি যেন একটা বোঝালেন রেনু আক্তার। এরপর বেরিয়ে গেলেন সেই রুম থেকে। উনি চলে যাওয়ার পর বাকিরা চলে গেল। রুমে এখন শুধু আরিয়ান আর মিসরাত। একটু আমার পাশে এসে বসবে মিশু? সময় ঠিক 5 মিনিট মিস্টার হক। সময় নষ্ট করতে চাইলে করতেই পারেন। আপনার কথা শোনার জন্য এখানে আছি আমি, আপনার পাশে বসার জন্য নয়। তাই সেই আবদারটা না করলেই বরং আপনার সময় বাঁচবে। আমি আর কি করলে আমাকে তুমি ক্ষমা করবে একটু বলতে পারো? কে বললো আমি আপনাকে ক্ষমা করিনি? সত্যি মিশু, তুমি সত্যি বলছো? আসলে ক্ষমা পেয়েছি আমি? হ্যাঁ পেয়েছেন, শুধু আমার থেকেই নয়, আমার পরিবারের থেকেও পাবেন। আর কিছু জানতে চান? ক্ষমা যদি পেয়ে থাকি তাহলে এভাবে কেন কথা বলছো আমার সাথে তুমি? আগের মতো কেন নয়?
আপনি বোধহয় আমার কথা বুঝতে পারেননি মিস্টার হক। আমি আপনাকে ক্ষমা করেছি বলেছি, এটা বলিনি যে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সাথে আপনার জীবনে আবারও ফিরে যাব। আপনাকে আমি ক্ষমা করেছি এটা ভেবে যে তখন পরিস্থিতি আপনাদের প্রতিকূলে ছিল। আপনারা সবাই মিথ্যা প্রমাণ দেখে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, আর সব কিছুর মূলে ছিল মোনা। আপনাদেরকেও বোকা বানানো হয়েছে, আপনাদের নিজেদেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আপনাকে আমি ক্ষমা করেই দিলাম না হয়, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আমার বিরুদ্ধে অপমানকর মন্তব্য আপনিই করেছিলেন। আমাকে নষ্টা চরিত্রহীন পদবি আপনিই দিয়েছিলেন। বলুন না, এটা অস্বীকার করার কোনো উপায় আছে কি? আমার বোনের কান্না আমার সহ্য হয়নি মিশু। সে একটা ছোট বাচ্চার মতো কান্না করছিল। তার কান্নার কারণ তখন তোমাকে ভেবেছিলাম আমি, তার অপরাধী তোমাকে ভেবেছিলাম আমি। আমার বোনের কষ্টের কারণ যে, তাকে কি আমি এত সহজে ছেড়ে দিতে পারি বলো? আজকে যদি ইসরাতের উপর কোনো কিছু আসে, তুমি থাকবে চুপ করে? সেদিন রাতে ইসরাত তার বান্ধবীর বাসায় ছিল, আর কয়েক ঘন্টার জন্য তার ফোন বন্ধ ছিল বিধায় তুমি তো পাগল পাগল হয়ে গিয়েছিলে। তাহলে আমি কি আমার বোনের কষ্ট সহ্য করতে পারি? ইসরাত যেমন তোমার বোন, নুজহাতও তো আমার বোন। কি? কিন্তু আপনার বোনের সঠিক অপরাধীকে চিহ্নিত না করে মোনার কথায় নেচে নেচে যে আমাকে একটা তৃতীয় শ্রেণীর মানুষের কাতারে নিয়ে দাঁড় করিয়েছিলেন, সেটা আমি কি করে ভুলি? আপনার বোনের সাথে ন্যায় করতে গিয়ে যে আপনি আমার সাথে অন্যায় করেছিলেন, সেটা আমি কিভাবে ভুলি? তার জন্য তো আমি অনুতপ্ত মিশু। তোমার জন্য আমি 10টা মাস আমার পরিবার থেকে দূরে। ভালোবাসি তো মিশু, আমার ভালোবাসা কি তুমি একটু বুঝতে পারো না? যেখানে সম্মান নেই সেখানে কিসের ভালোবাসা আরিয়ান হক? গণিকা চেনেন? আরো সহজ বাংলায় বলি, পতিতা চেনেন? তারা টাকার জন্য বিক্রি হয়। তাদেরকে আমাদের সমাজ নোংরা চোখে দেখে, কারণ টাকার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা নোংরামি করে বেড়ায়। তাদের দিকে সমাজ কেমন দৃষ্টিতে তাকায় জানেন? হয়তো জানেন না, আমিও জানতাম না, কিন্তু আপনার বদৌলতে আমি সেটাও জানতে পেরেছিলাম। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় তৎপর মিশ্রাত। অনেক কষ্টে একটা ডুব দিল সে। পতিতাদের সাথে টাকার প্রয়োজনীয়তা, অথচ আপনি কি বলেছিলেন মনে আছে? আমার নাকি ছেলের লোভ, অর্থাৎ আমার চরিত্রটাই এমন যে টাকা ছাড়াও আমি সেই ছেলের সাথে। চুপ করো মিশু, প্লিজ চুপ করো। আমি আর শুনতে পারছি না। আমি এত কিছু ভেবে তোমাকে তখন বলিনি মিশু। কিন্তু আপনার বলার অর্থ তো তখন সেটাই দাঁড়িয়েছিল আরিয়ান। জানেন, সেখানে উপস্থিত থাকা প্রতিটা মানুষ তখন আমার দিকে কেমন দৃষ্টিতে তাকাচ্ছিল জানেন না আপনি? আমার আজও সেই দৃষ্টি চোখের সামনে যখনই ভেসে ওঠে, তখন গায়ে কাটা দিয়ে ওঠে, শিউরে উঠি আমি। সেই দিনটা আমার জন্য একটা কালো অধ্যায় ছাড়া আর কিছুই ছিল না। যথেষ্ট সময় লেগেছে সেসব ভুলে যেতে। এখন আপনি বলছেন আবারও আপনার সাথে আমি সেই শহরে, সেই জায়গায় ফিরে যেতে যেখানে আপনি আমাকে এইরকম ভাবে অপমান করেছিলেন। কালো জাদুর নাম তো শুনেছেন, তাই না? যারা কালো জাদু করে তাদের কি বলে বলুন তো? ডাকিনি সম্ভবত। এখন আপনি কি চান চরিত্রহীন হওয়ার সাথে সাথে আমাকে ডাকিনি বলা হোক? মানে 5 বছর 10 মাস আগে যে মেয়েকে আপনি এবং আপনার পরিবার চরিত্রহীন ভেবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, ঠিক 5 বছর 10 মাস পর আবার সেই মেয়েকে তারা সসম্মানে বউয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলবে। এটাকে জাদুবিদ্যা ছাড়া আর কি বলা যায় বলুন তো? এতদিন পর্যন্ত আমার চরিত্র নিয়ে ছি করেছে সেখানকার মানুষ। এখন তো প্রশ্ন তুলবে আমার মা বাবার শিক্ষা নিয়ে। এসব কালো জাদু করে হোক পরিবারকে বসে আনার শিক্ষা পেয়েছি কিনা তাদের থেকে। মিশ্রা, তুমি যেভাবে বিষয়টাকে জটিল করে দেখছো সেটা ততটাও জটিল নয়। আমি সব ঠিক। আমার বিয়ের নিমন্ত্রণ রইল, আগাম নিমন্ত্রণ দিয়ে রাখলাম। অবশ্য তার আগে ইস্যুর বিয়ে আছে, সপরিবারে চলে আসবে। চোখ জুড়ে কাঠিন্যের ছাপ দেখা গেল আরিয়ানের। আমার এত আকুতি মিনতির কোনো দাম নেই তোমার কাছে? তাহলে কেন এসেছো এখানে? কেন এসেছো আমি অ্যাক্সিডেন্ট করেছি এটা জানবার পর? ওই যে বললাম আমি মানুষ, আর আপনার এই অবস্থা দেখে আমার মনে করুণার জন্ম নিয়েছিল। দয়া করে করুণা আর ভালোবাসাকে এক করে ফেলবেন না। করুণা এক রাস্তার কুকুরের জন্যও আসতে পারে, ভালোবাসা কিন্তু নয়। মিশু, আমাকে কুকুরের সাথে তুলনা করলে? সম্মানে লাগলো বুঝি? আমাকে চরিত্রহীন বলার পরেও এখন এসেছেন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। নিজের জীবনে
অথচ কুকুর আপনাকে সরাসরি আমি বলিও নি, এরপরেও কেমন জ্বলে উঠলেন মনে হলো। নিজের উপর পড়লে তখন বোঝা যায় ঠিকই, তাই না? আমাকে মানুষ মনে হয় না তোর, তাই না? এত কিছু করার পরেও তোর মন এতটুকু করেনি, তাই না? কি করেছেন আপনি? 10 মাস দেবদাস হয়ে ঘুরেছেন, সেসব তো পাড়ার ছ্যাঁচড়া ছেলেপেলেরাও করে। আপনি আমার সাথে যা করেছেন তার ভর্তুকি হিসেবে নিজের 10 মাসের ছ্যাঁচড়ামিপনাকে তুলনা করছেন। আমার কষ্টটা অনেক বেশি ছিল মিস্টার হক। আপনার এসব 2-4টে ভালো ভালো কথা আমার মনে যে দাগ কেটেছে তা কিছুতেই মেটাতে পারবে না। এত বড় একটা কষ্টের ভর্তুকি আপনার বলা শুধু সরি আমি অনুতপ্ত, এটা হতে পারে না নিশ্চয়ই। তো আর কি চাস তুই? মরে যাই আমি, নিজের জীবনটা দিয়ে দেই, এরপরে কলিজা ঠান্ডা হবে তোর, মন গলবে তোর? আপনার ডিকশনারিতে বোধহয় জীবন দেওয়া বা নেওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। তাই তো কোনো কিছু যাচাই বাছাই না করে ছুটেছিলেন সাদমানের ক্ষতি করতে, আর এখন বলেন নিজেই জীবন দিয়ে দিবেন কিনা। হাতে থাকা ফোনে একটু পর পর সময় দেখছেন রিনু আক্তার। 5 মিনিট হতে আর 40 সেকেন্ড বাকি। তবে সেই 40 সেকেন্ড অবধি এখানে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে পারেননি তিনি, কারণ তার আগেই আরিয়ান রুম থেকে ভেসে আসলো মিশ্রাতের চিৎকার। রেনু আক্তার সমেত বাকিরা রুমে ঢুকে যা দেখলো তাতে যেন সকলের চক্ষু চড়ক গাছ। আরিয়ানের হাতে থাকা ক্যানোলাটা টান পরে জায়গা থেকে সরে গিয়ে এখন গড়গড় করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। আরিয়ান এখন মিশ্রাতের 2 কাঁধ ধরে জাঁকিয়ে যাচ্ছে, আর তার সাথে একটাই কথা, এত কিছু করেও শেষ পর্যন্ত আমি হার মানবো না, আমি তোকে নিয়ে যাবই আমার সাথে, তুই আমার মানে আমার। অপরদিকে মিশ্রাত চিৎকার করছে, কারণ আরিয়ানের শরীর থেকে প্রচুর ব্লাড লস্ট হয়ে যাচ্ছে এখন। এমনিতেই অ্যাক্সিডেন্ট করার পর ডক্টর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এটাকেই বলেছিলেন। একটু আগে কেবল তার সেন্স ফিরেছে, বিছানা থেকে তড়িঘড়ি করে ওঠার সময় হাতে টান পরে ক্যানোলা সরে গিয়েছে, তাই এখন এই অবস্থা। অথচ আরিয়ানের যেন এতে বিন্দুমাত্র লক্ষ্য নেই। আরিয়ানের অবস্থা পাছে না আরো খারাপ হয়ে যায়, সেটাই মিশ্রাতের চিৎকার চেঁচামেচির কারণ। এখন অবস্থা এতটাই হয়েছে যে আরিয়ান একই কথা বারবারই তোতা পাখির মতো আওড়ে যাচ্ছে, আর আরিয়ানের এই অবস্থা দেখে মিশ্রাত চিৎকার করছে, এ কি হচ্ছে কি? আমার মেয়েকে ছাড়ো, ছাড়ো বলছি। রিনু আক্তার আরিয়ানের কাছ থেকে মিশ্রাতকে সরানোর চেষ্টা করলেও তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। সাদমান দ্রুত দৌড়ে এসে মিশ্রাতকে আরিয়ানের হাতের বন্ধনী থেকে ছুটানোর চেষ্টা করলো। সে এই চেষ্টায়ও সফল হলো। মিশ্রাতকে নিয়ে দূরে সরে গেল সাদমান। সাদমান যেতে না যেতেই আরিয়ানের নাক বরাবর একটা ঘুষি দিল কেউ। আসমিক এই কাজে সবাই হা হয়ে গেল। এই কাজটা আর কেউ নয়, নিশান নিজে করেছে। তবে আরিয়ানের নাকে ঘুষি মেরেই সে ক্ষান্ত হয়নি, আরিয়ানের গলা চেপে ধরল সরাসরি। অনেকক্ষণ ধরে অনেক নাটক দেখছি আমি, যথেষ্ট ধৈর্য নিয়ে চুপচাপ বসেছিলাম, আর সম্ভব নয়। এত বড় সাহস কোথা থেকে পাস তুই? হ্যাঁ, আমার হবু স্ত্রীর সাথে জবরদস্তি করার সাহস তোকে কে দিয়েছে? সেই অধিকার তোকে কে দিয়েছে? শরীর এমনিতে দুর্বল, আরিয়ানের নাকে মনে হলো শরীরে সর্বশক্তি প্রয়োগ করে ঘুষি মেরেছে নিশান। নাক ফেটে রক্ত পড়ছে, তার সাথে আরিয়ানের মাথা এখন বনবন করছে। চোখের সামনে অনেকটাই ঝাপসা দেখছে সে। নিশানের শার্টের কলার পেছন থেকে আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ফেরালেন আহনাফ হক। এই জানোয়ার, তোর সাহস হলো কিভাবে আমার ছেলের গায়ে হাত তোলার? আমার ছেলে কে তা জানিস? আমাকে চিনিস? তোর মতো শত শত ছেলেকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি। কলার ছাড়ুন আমার, আপনার ছেলে যা করছে তার জন্য এটাই প্রাপ্য। তুই এখন আমাকে শেখাতে আসবি কি কি প্রাপ্য? আহনাফ হক আর নিশানের কোনো কথা কানে না নিয়ে আরিয়ানের কাছে ছুটে গেলেন জোহরা বেগম। শাড়ির আঁচল দিয়ে আরিয়ানের নাক চেপে ধরলেন। এদিকে নুছাদ চলে গিয়েছে ডক্টর ডাকতে। মিস্টার সাদমানকে ধরে সামনে কাঁপছে। বেশ বিশ্রী একটা ঘটনা সৃষ্টি হয়েছে এখানে। আরিয়ানের এই অবস্থা দেখে তার যেমন খারাপ লাগছে, ঠিক তেমনি আরিয়ানের উপর তার ওভার পসেসিভনেস নিয়েও তার ভয় হচ্ছে ভীষণ। হলো তো হলো শান্তি, আপনি আমার বোনের শুভাকাঙ্ক্ষী বলে দাবি করেন নিজেকে, অথচ আজকে এটা কি করলেন আপনি? ইসরাতের কথা পরিপ্রেক্ষিতে সাদমান বলল, আরিয়ান এমনটা করবে আমি বুঝতে পারিনি। আমি পেরেছিলাম, আর আমি এই আরিয়ান হক থেকে এর বেশি কিছু আশাও করি না, কারণ আমার বোন এই লোক থেকে কষ্ট ছাড়া আর কখনো কিছুই পায়নি। এখন কি আপনার নিজের বন্ধু বাদ দিয়ে আরিয়ান হকের উপরে দরদ দেখানো শেষ হয়েছে? বলে দয়া করে চলুন, আর কত নাটক দেখব? আমার বোনের চেহারার দিকে একটা বার তাকিয়ে দেখুন কিরকম ভয় পেয়েছে আপু।
আনাফক আর নিশানের বাগবিতঙ্গা এখানে বিদ্যমান। তার মধ্যে আনাফক নিশানকে মারতে উদ্যত হয়েছিল, কিন্তু পিছন থেকে ওনার হাত ধরে ওনাকে আটকে দিয়েছিলেন ইশতিয়াক। এরই মধ্যে ডক্টরকে নিয়ে নুছাদ রুমে আসলো। এই অবস্থা থেকে ডক্টর উচ্চস্বরে বলে উঠলো, আপনাদের বলেছিলাম না দুজন করে রুমে ঢুকতে, আপনারা সবাই একসাথে এসেছেন কেন? এ কি আল্লাহ, মিস্টার হকের এই অবস্থা কেন? আরে আপনারা কি বোকা নাকি সবাই? ওনার অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তার মধ্যে আপনারা কিভাবে আলা করলেন? ওনার হাত থেকে ক্যানোলা ছিঁড়ে যাওয়ার কি অবস্থা, ওনার তো নাক দিয়ে রক্ত পড়ছে। আরে আপনারা সবাই কি পেশেন্টকে মেরে ফেলবেন নাকি? কতবার বলছি উনি দুর্বল দুর্বল, আপনাদের কানে যায়নি সেই কথা? দেখি রুম থেকে বের হন, আপনারা সবাই এখনই বের হন। আনাফক ছেলের দিকে একবার কাতর দৃষ্টিতে তাকিয়ে নিজের স্ত্রীর দিকে তাকালেন। জোহরা বেগম এখনো আরিয়ানকে ধরে রেখেছেন। নুছাদ অনেক বলে কয়ে জোহরা বেগমকে আরিয়ানের কাছ থেকে ছাড়িয়ে আনলেন। একে একে সকলে চলে যাচ্ছে রুম থেকে। রেনু আক্তার দু হাতে মিসরাতকে আগলে নিয়ে রুম থেকে নিয়ে বের হয়ে যাচ্ছেন। দরজার কাছে এসে একবার পিছনে ফিরে তাকিয়েছিল মিসরাত। ডক্টর এবং নার্স মিলে আরিয়ানকে ধরে বিছানায় শুয়ে নিজের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। এত কিছু হয়ে যাওয়ার পরও আরিয়ান নজর মিসরাতের দিকে, যদিও চোখ নিবু তবুও বিড়বিড় করে মিসরাতের নাম উচ্চারণ করে যাচ্ছে সে। মিসরাত রুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্ত আরিয়ান কিছুটা জোরে বলল, তোমার মতো সঠিক সময় হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি, অনুভব করতে ভীষণ দেরি করে ফেলেছি, কিন্তু নিজের মনে থাকা তোমার জন্য এই সুপ্ত অনুভূতি আমি অনেকবার অন্বেষণ করেছি। অনুভূতির এই অন্বেষণ শেষে আমি বুঝেছি যে আমি তোমাকে ভালোবাসি, একটু নয় অনেকটুকু। হয়তোবা দেরিতে এই অনুভূতি আমার হৃদয়ে স্থান পেয়েছে, কিন্তু এই অনুভূতিতে কোনো খাদ নেই মিসরাত। যতটুকু সম্ভব তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি ভালোবাসি। ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে পাওয়ার জন্য কোনো ভুল পথ অবলম্বন করিনি, কারণ আর যাই হোক ভালোবাসা কখনোই জোর করে হয় না। আমি তোমার মন জিততে এখানে এসেছিলাম মিসরাত, তোমার ভালোবাসা জিততে, তোমাকে জোর করে নিয়ে যেতে নয়। আমার অতীত তুমি শুনলে এটাও জানতে পারলে যে মোনা আমার হবু স্ত্রী হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে আমি তার কথা বিশ্বাস করিনি। তোমার সাথে ইশতিয়াকের ছবি আর ভিডিও আমি বিশ্বাস করিনি। কিছু বুঝতে পারলে? আমি বলি, মোনার থেকেও আমার বিশ্বাস তোমার উপর ছিল মিসরাত। কিন্তু যখন প্রপোজের ভিডিও আর ছবি টেস্ট করানোর পর সেটা সত্যি প্রমাণিত হলো, তখন আমার জায়গায় তুমি থাকলে কি করতে একটু বলতে পার? তার উপর তোমার ছোট বোন এসে যদি তোমার সামনে এসে কান্নাকাটি শুরু করে, তাহলে থাকতে পারবে তুমি? ঠিক নজাতের কান্না আগুনে ঘি ঢালার মতো ছিল। তোমার প্রতি স্বাভাবিকভাবেই আমার রাগ বেড়ে গিয়েছিল। আর আব্বুর কাছ থেকে তো শুনলেই মোনা কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্রকারী ছিল। আমি আর আমার পরিবারের সকলের মস্তিষ্কে সে এমনভাবে রাজ করছিল যেন আমাদের সকলের তখন তার কথা যুক্তিযুক্ত মনে হয়েছিল। সেখান থেকে আমি জীবনের খুব বড়সড় একটা অপরাধ করে ফেললাম। অনুতপ্ত হলাম, তোমাকে মন মতো যে কোনো শাস্তিও দিতে বললাম, তোমার পিছু নিলাম, পাগলের মতো তোমাকে চাইতে লাগলাম। এবার বড়জোর বাঁচা বেঁচে গিয়েছি। যদি আজকে আমি বিছানায় না থেকে আমার লাশ থাকতো, তাহলে পারতে তো তার সাথে রাগ দেখাতে মিসরাত? আমার ভালোবাসা দেরিতে গঠিত হলেও তা মজবুত। অথচ তুমি নাকি একসময় আমাকে ভালোবেসেছিলে। তোমার মনের কোণে যদি আমার জন্য আসলেও এতটুকু ভালোবাসা থাকতো, তাহলে আমার মনে হয় না তুমি এত পাষাণ হয়ে থাকতে পারতে। তোমাকে পাওয়ার এই পাগলামিতে মত্ত হওয়ার পর আমি কেঁদেছি, প্রচুর কেঁদেছি। তার সাথে আমার পরিবারকেও কাঁদিয়েছি। অনেক তো হলো, তুমি যখন আমার ভালোবাসার কোনো মূল্য দেবে না বলে ঠিকই করে ফেলেছ, তো তাই হোক। সহ্যের সীমা তো অতিক্রম করে ফেলেছি অনেক আগেই। তবুও মনে একতরফা ইচ্ছে পোষণ করেছিলাম তোমাকে পাওয়ার। সেই ইচ্ছে থেকেই এত সব পাগলামি। আর করব না এসব পাগলামি, আর কাঁদাবো না আমার কারণে কাউকে। তুমি যদি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারো, তবে সেটাই হোক। আমি তো আবার ছেঁচড়া, আমার সাথে তোমার মিলন না হওয়াই উচিত তোমার মতে? বেশ, তাহলে আমি তোমাকে পাওয়ার জন্য আমার সকল চেষ্টা, সকল পাগলামির এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। তবে তোমাকে পাওয়ার ইচ্ছে আমার আজীবন থাকবে মিসরাত, আমৃত্যু থাকবে। মিসরাত স্তব্ধ হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল। আরিয়ানের কথাগুলো তার কানে ঢুকছে ঠিকই, কিন্তু মাথায় যাচ্ছে না কেন? সে ভাবতে চাইছে, কিন্তু ভাবনার সময় পায়নি। তার আগেই রেনু আক্তার মিসরাতকে ঠেলে নিয়ে চলে গেল। তাদের পিছু পিছু ইসরাতও চলে গেল। শুধু দাঁড়িয়ে রইল সাদমান। দরজায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। সে অনেক কিছুই এই মুহূর্তে বুঝতে পারছে যা আগে পারেনি। সে নিজেও একটা ছেলে, আরেকটা ছেলের ভিতরে কি চলছে সেটা একটু হলেও অনুমান করতে পারে সে। আরিয়ানকে নিয়ে সে নিজেও অনেক মজা করেছে নিসরাতের সাথে। তখন আরিয়ানকে নিছক মজা করার একটা প্রসঙ্গ ছাড়ার কিছুই মনে হতো না সাদমানের কাছে। তবে এখন তার আরিয়ানের জন্য কিছুটা কষ্ট হচ্ছে। তবে আরিয়ানের জন্য কষ্ট হলেও এখন আর কিছুই করার নেই।
কারণ আফসোস সাদমান যেটা বুঝতে পারছে সেটা মিসরাত পারছে না। পারলে হয়তোবা হ্যাঁ করে দিত। সেই দিনের সেই ঘটনা পার হয়ে গেছে প্রায় 8 দিন। আরিয়ান এখনো এই শহরেই আছে, কারণ ডক্টর আহনাফ হককে বলেছে যাতে আরিয়ান সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে না নিয়ে যায়। তাই বাধ্য হয়ে আরিয়ান সমেত আরিয়ানের পুরো পরিবারকে এখানে থাকতে হচ্ছে। আরিয়ান আগে থেকে কিছুটা সুস্থ হয়েছে দিনকে দিন, তবে সুস্থতাটা সম্ভবত পুরোপুরি শারীরিক। মানসিক সুস্থতা আর কখনো সে পাবে কিনা কে জানে। তবে সে মানসিক সুস্থতা পাক বা না পাক, তার পরিবারের সকলের সাথে সে এখন স্বাভাবিকভাবে থাকবে, এটাই আগে থেকে নির্ণয় করে রেখেছে আরিয়ান। আজকে বিকালের দিকে তার রুমে আহনাফ হক আর জোহরা বেগম এসেছিলেন। দুজনের মুখের অবস্থা থমথমে। তাদের মুখ দেখে স্মিত হেসে জিজ্ঞেস করলো আরিয়ান, কিছু হয়েছে? তোমরা এইভাবে আছো কেন? আহনাফ হক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুই কি আবারও ওই মেয়ের কাছে ফিরে যাবি আরিয়ান? আবারও পাগলামি শুরু করলি? এত তো সুস্থ হয়নি পুরোপুরি। সুস্থ হওয়ার সাথে সাথে কি আরো মিসরাতের নাম জপতে থাকবি? এই কারণে তোমাদের মুখের এই অবস্থা? আরে ধুর, একটাবার আমাকে অন্তত জিজ্ঞেস করলে পারতে। আগে থেকে সব অনুমান করে বসে আছো। মানে আমাদের অনুমান কি সঠিক ছিল? একদমই না। এবার জোহরা বেগম চমকে উঠে বললেন, তাহলে বলছিস তুই আর মিশরাতের পিছু নিবি না? ওকে ভুলে গেছিস পুরোপুরি? যার জন্য এত কিছু করলাম তাকে এত সহজে ভোলা যাবে বলে কি মনে হয় তোমাদের আম্মু? মিসরাতকে ভোলা এত সহজে সম্ভব নয়। এমনকি আদৌ বলতে পারবো কিনা আমি জানি না। তবে কি বলতো, আমার তার জন্য করা এই পাগলামির মাসুল কেবল আমি একা নই, তোমরাও দিয়েছো, দিয়ে চলেছ আমার জন্য। আমি তোমাদের চোখেতে আর জল দেখতে চাই না। আমি চাই না তোমাদের দুশ্চিন্তার কারণ হতে। যদি মিসরাত আমাকে ছাড়া অন্য কারোর সাথে ভালো থাকে তো থাকুক, আমি তাকে ভালোবাসি আম্মু। আর যাকে ভালোবাসি তার ভালো থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মিসরাতের পিছু না নিলে তোমরাও ভালো থাকবে আর মিসরাত নিজেও। তাহলে কেবল নিজের কথা চিন্তা করে আমার ভালোবাসার মানুষদের কষ্টের কিংবা বিরক্তির কারণ কি আমি হতে পারি? হব না আব্বু। আর কখনোই মিসরাতের জন্য পাগলামি করতে আমাকে দেখবে না তোমরা আম্মু। আহনাফ হক আর জোহরা বেগম দুজনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দুজনে যে একটা অপ্রত্যাশিত খুশির হাতের মুঠোয় পেয়েছেন তা বোঝাই যাচ্ছে। আরিয়ান এত সহজে মিসরাতের পিছু ছেড়ে দিবে তা বোধহয় ওনারা কেউই স্বপ্নেও ভাবেননি। ছেলে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তারা দুজন রুম থেকে। অপরদিকে রুম থেকে তাদের চলে যাওয়ার পর জানালা বরাবর তাকালো আরিয়ান। সন্ধ্যা হতে চলছে, অন্ধকার ঘনিয়ে আসছে পৃথিবীর বুকে। ঠিক যেমন করে অন্ধকার ছেড়ে গিয়েছে আরিয়ানের জীবনেও। অনেক করে সে চেয়েছিল একটু আলো ফেরত নিয়ে আসতে তার জীবনে। সে পারেনি, শত চেষ্টা পরেও সে ব্যর্থ। বাম চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তার, যেটা বাইরে থেকে দাঁড়িয়ে একজন ঠিকই লক্ষ্য করেছে। আয় আপু, আমার গায়ে হলুদ পরশু দিন, অথচ তুই এখনো এভাবে রুমের মধ্যে চোখ মুখ ফুলিয়ে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি রে তোর? হঠাৎ ইসরাতে কণ্ঠ কানে আসায় চমকে উঠল মিসরাত। দ্রুত মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। জানিস আপু, আজকে সাদমান আমাকে একটা গিফট দিয়েছে। ইসরাতের কথা মিসরাতের কানে গেল কিনা কে জানে, তবে তার কানে বাজতে লাগলো। মনের কথার থেকে বেশি বিশ্বাস আমার তোমার উপর ছিল মিসরাত। সেটা ভেবেই মিসরাত বলে উঠল, আসলেই? ইসরাত ভাবলো মিসরাত বুঝি তার কথা বিশ্বাস করতে চাইছে না, তাই বলল, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়া, নিয়ে আসি আমি গিফট। ইসরাত দৌড়ে গিয়ে সাদমানের দেওয়া গিফট নিয়ে এসে মিসরাতের সামনে তুলে ধরলো। মিসরাত আবার একটা কথা আওড়াতে লাগলো আপন মনে। তুমি নাকি আমাকে একসময় ভালোবেসেছিলে। তোমার মনের কোণে যদি আমার জন্য আসলেও এতটুকু ভালোবাসা থাকতো, তাহলে আমার মনে হয় না তুমি এত পাষাণ হয়ে থাকতে পারতে। ইসরাত হাসি মুখে মিসরাতের দিকে তাকিয়ে আছে কিছু শোনার আশায়, কিন্তু মিসরাতের মনোভাব ঠিক বুঝে উঠতে পারছে না। মিসরাত গিফটের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু আদৌ গিফট দেখছে কিনা ইসরাত বুঝতে পারছে না। আপু, তোর গিফট কি পছন্দ হচ্ছে না? আপু, আমার একটা কথা মনে এসে ভীষণ হাসি পাচ্ছে। জানিস কি, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই ফ্ল্যাটে। বাপের বাড়ি 3 তলায় আর শ্বশুর বাড়ি 5 তলায়। মিসরাতের কানে যায়নি, তার কানে বাজছে। যদি আজকে আমি বিছানায় না থেকে আমার লাশ থাকতো, তাহলে পারতে তো তার সাথে রাত দেখাতে? না না না। মিসরাত আটকে উঠে দূরে সরে গেল। ইসরাত হতবিলম্ব হয়ে তাকিয়ে থাকা ছাড়া এখন আর কিছুই করতে পারছে না। আপু, তুই ঠিক আছিস? হ্যাঁ, এরকম অস্বাভাবিক আচরণ করছিস কেন? মিসরাত এবার এদিক সেদিক তাকিয়ে দৌড়ে চলে গেল ওয়াশরুমে। ইসরাত এখনো সেখানেই বসা। মিসরাতের এই অদ্ভুত ব্যবহারের কারণ তার মাথায় আসছে না। অন্যদিকে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না ভেঙে পড়ল মিসরাত।
তার ভেতরটা কেমন জানি একটা চিনচিনে ব্যথা হচ্ছে। কিন্তু কেন? সে নিজে তো সব সম্পর্কের ইতি কাটিয়ে চলে এসেছে আরিয়ানের সাথে, তাহলে এত পিছুটান কেন অনুভূত হচ্ছে? দু প্রান্তে কাটছে দুটি আত্মা, দুটি হৃদয়, কিন্তু নিরবচ্ছিন্নভাবে কেউ কারোর কান্নার সাথে অবগত নয়। কারো মনে চাপা অভিমান জমা, তো কারো মনে চাপা অপমান। আব্বু আসবো? চশমা নাকের ডগায় এনে লম্বা এক ফর্দের উপর চোখ বুলিয়ে যাচ্ছিলেন শোয়েব রহমান। ছোট মেয়ের বিয়ে বলে কথা, বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজে থেকে দিন 15-এর মতো ছুটি নিয়েছেন। এখানে এসেছেন প্রায় 7 দিন হয়ে গেল। আসার পর থেকেই মেয়ের বিয়ে চিন্তা ওনার মাথায় তাড়া করে বেড়ায়। বিশাল বড় হিসাব খুলে তাই বসেছেন খরচাপাতির অঙ্ক কষতে। এর মধ্যে ইসরাতের কণ্ঠ কানে আসায় ওনাকে হিসেবে অঙ্ক কষা থেকে সাময়িক বিরতি নিতে হলো। ফুস করে একটা শ্বাস ছেড়ে বললেন, আয় আম্মু আয়। ইসরাত শোয়েব রহমান সামনে গিয়ে ওনার মুখ বরাবর বসলো। মুখে তার উদ্বিগ্নতার ছাপ বিরাজমান। কি রে আম্মু, মন খারাপ নাকি তোর? শুধু তো মন খারাপ না, সিদ্ধ তো রাখছে দেখছে। কি হয়েছে? আব্বু, আপুকে নিয়ে কথা বলতে এসেছি আমি। আপুর আচরণ ইদানিং অস্বাভাবিক লাগছে আব্বু। কপাল কুঁচকে ফেললেন শোয়েব রহমান। এখানে আসার পর আরিয়ান সম্পর্কে সবই শুনেছেন তিনি। কখনো দীর্ঘশ্বাস ছেড়েছেন, তা কখনো আফসোস করেছেন, কখনো আবার পুরো অভিমান গা চারা দিয়ে উঠছিল। একতায় মিশ্র অনুভূতি। তবে ইসরাতের বিয়ের চিন্তা চক্করে সেসব মাথা থেকে বের করে দিয়েছেন নিজ দায়িত্বে। কিন্তু এখন মিসরাতের অস্বাভাবিক আচরণের কথা শুনেও আবারও কপালে চিন্তার ভাঁজ পড়ল ওনার। উনি নিজেও যে মিসরাতের মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেননি এমন না, কিন্তু ব্যস্ততার মধ্যে সেসবের কারণ উদ্ঘাটন করতে ওনার বেশ একটা কৌতূহল আসেনি মনে। আপু শুনছো কি বলেছি? তো কি করেছে আজকে মিশু আম্মু? আপু সেদিনের ঘটনার পর থেকেই কেমন জানি মন মরা হয়ে থাকে আপু। আর আমার মনে হয় আপু সারাক্ষণ ভেতর ভেতর কিছু একটা নিয়ে চিন্তা করে। মুখে আমাদের কিছুই বলে না, কিন্তু একটা অস্থিরতা কাজ করে তার ভেতরে। একটা কথা বলে মনে হয় শুনে না, কিন্তু অযথাই মাথা নাড়ে যেন শুনছে, বুঝছে। একটা কিছু দেখালে মনে হয় দেখে না, অথচ তাকিয়ে থাকে সেখানে। কেমন জানি একটা অন্যমনস্ক হয়ে থাকে। আর একটু আগে যা হলো তাতে তো আমি নিজেই অবাক হওয়ার চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছি। কেন, কি হয়েছে? আমি আপুকে সাদমানের কাছ থেকে পাওয়ার একটা গিফট দেখিয়ে জিজ্ঞেস করছিলাম তার সেটা পছন্দ হয়েছে কিনা, অথচ সে চিৎকার করে না না বলে সিটকে দূরে সরিয়ে গেল। চোখ মুখে ছিল তার এক অজানা ভয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না আপু, তার এরকম ভয় পাওয়ার কারণ কি? হঠাৎ হঠাৎ আটকে ওঠার কারণ কি? বুঝতে পারছিস আম্মু, তবে মাথায় আনতে চাইছিস না। মানে? একটু আগেই তো বললি সেদিনের ঘটনার পর থেকে। সেদিনের ঘটনা বলতে কোন ঘটনা সেটা তুই জানিস, আর কাকে নিয়ে ঘটনাটা ঘটেছে সেটাও জানিস। তুমি বলছো আরিয়ান হকের কারণে আপুর এই অবস্থা? এটাই কি স্বাভাবিক চিন্তায় আসে না? কিন্তু আব্বু এমনটা তো হওয়ার কথা না। তুমি ছিলে না সেখানে, কিন্তু আমি আর আম্মু ছিলাম, সাথে সাদমানও। তুমি আম্মু বা সাদমানকে জিজ্ঞেস করে দেখো, সেখানে আপু নিজের থেকে আরিয়ান হকের সাথে সকল প্রকারের সম্পর্কের ইতি ঘটিয়ে চলে এসেছে। নিজের থেকে এমনটা করেছে সে, কারো চোরাচুরিতেও নয়। তাহলে সে আবার আরিয়ান হকের কথায় কেন ভাবতে যাবে? সাদমানকে তুই পেরেছেই ফিরিয়ে দিতে। মানে? সাদমানের করা কাজের সাথে আরিয়ানের করা কাজের আমি তুলনা করতে চাই না। দুটো প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সাদমান যা করেছে সেটা তোর ভালোর জন্য, কিন্তু আরিয়ান যা করেছে সেটা মিশুকে ভুল বুঝে। সাদমান তোকে কারোর সামনে অপমান করতো না, সাদমান তোকে কারোর সামনে চড় দেয়নি। আরিয়ান মিশুকে সকলের সামনে অপমান করেছিল, চড়ও দিয়েছিল। তবে এইসবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সাদমান কখনো তোকে অসম্মান করেনি। সে যা বলতো বা করতো তাতে কখনোই তোর চরিত্র নিয়ে প্রশ্নের ছিটে ফোটা ওঠেনি। কিন্তু আরিয়ান সরাসরি মিশুকে চরিত্রহীন বলেছিল। সাদমানের জীবনের শুরু থেকে তুই ছাড়া আর কেউ ছিল না। সে যত কিছুই করতো না কেন তোকে ভালোবেসে করতো, তোর ভবিষ্যতে কথা ভেবে। কিন্তু মিশুকে আরিয়ান তখনও ভালোবাসতো না। মিশুর আগেও আরিয়ানের জীবন মনা ছিল এবং তার সাথে আরিয়ানের বিয়েও ঠিকঠাক ছিল। এক কথায় বলতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক পার্থক্য। কিন্তু এরপরও একদিক দিয়ে দুপক্ষের মধ্যে একটা অনস্বীকার্য মিল রয়েছে। বলতো সেটা কি? কি? সাদমান যেমন তোর জীবনের প্রথম পুরুষ, ঠিক তেমনই করে আরিয়ানও মিশুর জীবনে। সাদমান তোকে অনেক দূরে সরিয়ে রেখেছে ঠিকই, যখন তোকে আপন করতে চাইলো তখন রাগ দেখিয়ে হোক বা খুব প্রকাশ করে হোক, আলটিমেটলি তুই কিন্তু ফিরিয়ে গিয়েছিস তার কাছে। মিশুর মনের মধ্যে যে দাগ পড়েছে সেটা অনেক গভীরে চলে গেছে, মনে ক্ষত তার অনেকটা গভীরে। তাই সে আরিয়ানকে এত কিছুর পরও মেনে নিতে পারছে না। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আরিয়ানের জন্য এখনো তার মনে কোথাও না কোথাও একটা সফট কর্নার আছে। সেটা হয়তো আমরা কেউ দেখতে পারছি না, কিন্তু আমি তো তার বাবা, আমি কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।
কিন্তু এটা তো হওয়া উচিত নয়, তাই না আপু? যে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তার সাথে কিভাবে তুমি সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারো? এটা কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো না এক অর্থে? ইস্যু একটা ঘটনা কিন্তু শুধুমাত্র একটা নিছক ঘটনাই না, একটা ঘটনা ঘটার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে অসংখ্য কাহিনী। কিছু আমাদের জানা, কিছু অজানা। এতদিন পর্যন্ত আমরা কিছু জানতাম না, তাই নিঃসন্দেহে এটা অন্যায় ছিল, ধরে নিয়েছি। এমনকি এখন ঘটনা জানার পরেও যে সেটাকে আমি অন্যায় বলছি না, এমনটাও কিন্তু নয়। আরিয়ান যা করছে সেটাকে আমি সমর্থন করি না, কোনো মতেই না। কিন্তু আরিয়ান যা করেছে সেটা কি মোনার জন্য করেছে? করেনি। মোনার জন্য করলেও আমি না হয় ধরে নিতাম সে বাইরের একটা মেয়ে, যার সাথে কিনা দুদিন পরিচয়। তার জন্য আমার মেয়েকে অপমান করছে। সে কিন্তু মোনার কারণে মেজিকেও অপমান করেনি। হ্যাঁ, মোনার কথা হয়তো কিছুটা প্রভাবিত হয়েছে, পুরোপুরিও কিন্তু না। নয়তো বিনা কোনো পরীক্ষা ছাড়াই সব ভিডিও আর ছবি বিশ্বাস করে দিত। তো আরিয়ান এমনটা কার জন্য করেছে? নিজের বোনের জন্য, মায়ের পেটের বোন। সেই সময়টাতে আরিয়ানের কাছে নুজহাত আপন ছিল বেশি নাকি মিশু, বলতো? এটা বল, সেই সময়টাতে তোর কাছে আপন বেশি কে ছিল? সেই সময় মানে বুঝছিস তো, একেবারে যখন আমাদের দু পরিবারের সম্পর্ক ঠিক ছিল তখন। তো বলতো, তখন কি আরিয়ান তোর বেশি আপন ছিল নাকি মিশু? অবশ্যই মিশু। আরিয়ানের কারণে মিশু কষ্ট করে তুই ছাড়তে থাকে? বোনের জন্য তো পারলে জীবন দিয়ে দিস। তোদের দু বোনের সম্পর্ক কতটা গভীর সেটা তো আমি জানি। তো বলতো, ছাড়তে তখন আরিয়ানকে? আরিয়ানও ঠিক সেটাই করেছিল ইস্যু। হ্যাঁ, তার অপমান করার ভাষা অনেক জঘন্য ছিল, কিন্তু অপমান করার জন্য যে রাগের উদ্বেগ হয়েছিল সেটা কিন্তু এমনি এমনি আসেনি। তুমি কি তাহলে আপুকে সমর্থন করছো আপু? আমি কাউকে সমর্থন করছি না ইস্যু। আমি শুধু মিশুর বর্তমান মনের অবস্থার কথা তোকে বললাম। যদি আপু হুট করে বলে যে নিশান ভাইকে বিয়ে করবে না, তখন? আমি অন্তত আশ্চর্য হব না। তুমি কোনো প্রশ্ন করবে না তাকে? অবশ্যই করবো। আমি তো আগেই জিজ্ঞেস করে রেখেছিলাম মিশুর কোনো পছন্দ আছে কিনা, বা নিশানকে তার পছন্দ হয়েছে কিনা। এখন যদি বলে বিয়ে করবে না, তাহলে আমি তো প্রশ্ন করতেই পারি তাকে। যদি বলে আরিয়ান হককে বিয়ে করতে চাই, তখন তুমি আটকাবে না তাকে? মিশু কোনো কিছু যাচাই বাছাই না করে ওঠার সিদ্ধান্ত নেওয়ার মেয়ে নয়। নয়তো আরিয়ানকে প্রস্তাবে সে কবেই রাজি হয়ে যেত। মিশুর উপর আমার আস্থা আছে, সে যাই করবে না কেন ঠিকঠাক চিন্তা ভাবনা করেই তবেই করবে। এখন আপুর এই অবস্থা থেকে কিভাবে বের করে আনবো তাকে? কি করব আমি? মাথায় তো কিছুই আসছে না। আমার বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড ছিল আপু, অথচ সেই দিনের ঘটনার পর থেকে একেবারে চুপ। ভালো লাগছে না আমার আপুকে এভাবে দেখতে। কিছু করার নেই, কিছু করিসও না। তাকে তার মতো থাকতে দে, নিজের মনের সাথে বুঝতে দে, একটা সিদ্ধান্তে আসতে দে। এক কথায় তাকে একটু স্পেস দে, একটু একা থাকতে দে। মাথা নিচু করে বসে রইল ইসরাত। তার জীবনে এত গুরুত্বপূর্ণ একটা সময়ে তার বোনের এমন নিষ্প্রাহিতা একেবারে ভালো লাগছে না তার। শীতের অলস দুপুরে খেয়ে দিয়ে মোটামুটি এখন সবাই ঘুমে। নিরিবিলি পরিবেশ পেয়েই আরিয়ান গিটার নিয়ে চলে এসেছে ছাদে। শুধু গান গাইতে নয়, গান গাইতে তার নিরিবিলি পরিবেশ না হলেও চলে, কিন্তু গানের প্রতিটা লাইনের সাথে সাথে যে মনের কষ্টগুলো তুলে ধরতে গিয়ে চোখ ভিজে যায়, সেটা কেউকে দেখাতে রাজি নয় সে। বিশেষ করে তার মা বাবাকে নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রেখে দিয়ে সামনে এগোতে চায় সে। অনুভূতিটুকু যেন তার একান্ত নিজের, কষ্টটুকুও না হয় নিজেরই থাকুক। নিজের চোখ থেকে ঝরে পড়া অশ্রুতে নিজের হাত ভিজে যাচ্ছে আরিয়ানের। চোখ তার বন্ধ, কিন্তু অশ্রুপাত এক মুহূর্তের জন্য বন্ধ নেই। গান গাওয়া শেষ হলেও সে চোখ খুলে না, আগের মতোই বসে রইল চোখ বন্ধ করে। হঠাৎ নিজের কাঁধে কারো স্পর্শ পেল, অনক নড়ল তার। তাকে স্পর্শ করা ব্যক্তিটিকে সেটা না দেখেই নিজের চোখ মুছে ফেল দ্রুত। এরপর মুখে একটা মেকি হাসি ফুটিয়ে তাকালো পিছনে। ইশতিয়াক এসে দাঁড়িয়ে আছে। আরে তুই কখন আসলে? ঘুমাওনি আজকে? কেন? আপনার চেষ্টায় মতো থাকা তোমার লুকিয়ে ওষুধ দেখে ফেললাম বলে? আরে দূর, বেশ কয়েকদিন আসলে গিটার নিয়ে বসা হয় না, তাই আর কি ভাবলাম একটু সুর তুলি। আরাবকে দিয়ে আনিয়েছি গতকাল গিটারটা। পুরনো গিটার তো বাসাতেই পড়ে আছে, এটা নতুন হলেও ভালোই আয়ত্তে আনতে পেরেছি স্বল্প সময়ের মধ্যেই। নিজের আবেগকে কেন আয়ত্তে আনতে পারে না তাহলে আরিয়ান? কি কখন থেকে বলছো বলো তো? গানে তো আবেগ লাগবেই, আবেগ ছাড়া গান হয় নাকি আবার? আমি গানের আবেগের কথা বলিনি, সেটা তুমিও জানো। হয়তো কথা ঘুরিয়ে লাভ নেই আরিয়ান। আমি সব দেখেছি এবং সব শুনেছি, তোমার গানও আর তোমার চোখের পানিও। মলিন হাসলো আরিয়ান। পুরো দুনিয়া আমার চোখের পানি দেখে, অথচ যার জন্য এই চোখের পানি সেই মানুষটাই দেখে না, দেখতে চায় না। তার আশা ছেড়ে দাও আরিয়ান। জানি মুখে বলাটা সহজ,
কিন্তু তোমার জন্য হয়তো জীবনের সবচেয়ে কঠিনতম কাজ এটা। তবুও সামনে আগাতে গেলে যে অতীত ভুলতে হবে। আরিয়ান কিছু একটা বলতে নেবে এর মধ্যেই ফোন বেজে উঠলো তার। কে ফোন করেছে আরিয়ান জানে না, কারণ ফোন আননোন নাম্বার থেকে এসেছে। কিছুক্ষণ ফোনের দিকে তাকে কল রিসিভ করলো আরিয়ান। তুমি তাহলে আমার কথা মানবে না, তাই তো? আমাকে তোমার জীবনে ফিরে আসার আর দ্বিতীয় কোনো সুযোগ দেবে না, তাই তো? অপর প্রান্তে থাকা মানুষটার কণ্ঠ কানে আসা মাত্রই দাঁতের দাঁত পিছালো আরিয়ান। চল শক্ত হয়ে এলো তার। মুহূর্তের মধ্যেই আরিয়ানের মুখবয়ের এরকম পরিবর্তনের কারণ ঠাওর করে উঠতে পারলো না ইশতিয়াক। তবে অপর প্রান্তের ব্যক্তির সাথে আরিয়ানের কথোপকথনের ভঙ্গিতে বুঝতে পারলো মানুষটা আর কেউই নয়, মোনা নিজে। হাতে তোর বিরুদ্ধে কোনো যথোপযুক্ত প্রমাণ নেই বলে তিরিং বিরিং করছিস শুধু, তাই না? এই একটা সুযোগ তোর আমাকে জ্বালাতন করার। তবে রেস্টুরেন্টের ঘটনাটা কি ভুলে বসে আছিস? যদি সেদিন আরাব না থাকতো তবে তোর মৃত্যু নিশ্চিত ছিল। আরবের জন্য একবার বেঁচেছিস, বারবার কিন্তু আমি ছাড় দেব না। সেদিন আমার হাবভাবে নিশ্চয়ই বুঝে গিয়েছিস যে তোকে জানে মেরে ফেলতে আমি দ্বিতীয়বারও ভাববো না। তাহলে এত মরার শখ তোর কেন জেগেছে বলতো? বারে বারে বিরক্ত করছিস, দুদিন পর পর ফোন দিয়ে এক একটা নাম্বার ব্লক করি, আবার নতুন নাম্বার থেকে ফোন দিস। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? আমার ধৈর্য শুধুমাত্র কাজের ক্ষেত্রে বেশি, অন্য সকল ক্ষেত্রে একেবারেই নেই বললেই চল। শুধু মিসরাতকে পাওয়ার জন্য ধৈর্যের সকল সীমা পরিসীমা অতিক্রম করেছিলাম আমি। তুই যদি মনে করিস যে তোকে মারার জন্য আমি ধৈর্য ধরে বসে থাকবো, তাহলে তুই ভুল। এত সহজে না তো আমি তোমার হাতে ধরা পড়ছি, আর না তো তুমি আমাকে মারতে পারবে। তবে মৃত্যুর কথা যেহেতু তুললেই, তাহলে কারোর না কারোর মৃত্যু হোক, কি বলো? তবেই না তোমার কথার সার্থকতা পাবে। তুমি তো জানো তোমার প্রতিটা কথা আমার কাছে কতটা মূল্যবান। তাহলে এই কথারও মূল্য দিই, এই কথারও দাম রাখি। মানে? অপপ্রান্ত থেকে ফোন কেটে গেল, কিন্তু আরিয়ান যেন ফোন কান থেকে নামাতে ভুলে গিয়েছে। তার মাথায় এখন মোনার কথাটা ঘুরপাক খাচ্ছে বরংবার। মোনার কথায় আগাগোড়া সে কিছুই মেলাতে পারছে না, কারণ মৃত্যুর কথা বললো মোনা। ইসরাতের গায়ে হলুদ অনুষ্ঠান আজকে সন্ধ্যায়। যদিও সাদমান আর ইসরাত একই বিল্ডিং এ থাকে, তবুও পুরো বিল্ডিং লাইটিং করা কিংবা কয়েক রকমের ফুল দিয়ে সজ্জিত করার দায়িত্ব শহীব রহমান একা নিয়েছেন। বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে সাদমান আর ইসরাতের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। তাদের গায়ে হলুদ একসাথেই সম্পন্ন হবে। আজকে হলুদ সন্ধ্যায় নিশানের পরিবার দাওয়াত পেয়েছে, তবে কোনো এক কারণে নিশানের আব্বু আম্মু আসেনি, শুধু নিশান একা এসেছে। নিশান নিচে হাঁটাহাঁটি করতে লাগলো, উপরে গেল না, কারণ এখন রুমে সকল রমণীদের সাজুগুজু পর্ব চলছে। সেটা সে আগেই অনুমান করতে পেরেছে। অনেক মানুষই ইতিমধ্যে চলে এসেছে, কিন্তু কনে আর বরের আশা এখনো বাকি। কয়েক মিনিটের মধ্যেই নিশান দেখতে পেল সাদমানকে নিয়ে আসা হয়েছে হলুদের স্টেজে। মানুষের ভিড়ের মধ্যে নিশান খুব একটা সামনে এগোয়নি। দূর থেকেই নিশান আর সাদমান একে অপর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়েছে। সাদমানকে স্টেজে নিয়ে বসানোর প্রায় 25 মিনিটের মধ্যে ইসরাতকে নিয়ে নিচে নেমে আসলো মিসরাত। বেশ ভালো লাগছে ইসরাতকে দেখতে। এমনিতেই সে সুন্দরী, মেকআপ গাঢ় করেনি, হালকা মেকআপেই তাকে দিব্যি লাগছে দেখতে। সবুজ লেহেঙ্গা পরেছে সে, কুকরানো চুলগুলো তার একেবারেই ছাড়া। টানা টানা চোখ দুটোতে কাজল দেওয়া হয়েছে আরো টান টান করে। জনসম্মুখেই সাদমান বুকে বাম থেকে হাত দিল। ভাবখানা এমন যে তার হৃদস্পন্দন যেন বন্ধ হওয়ার উপক্রম। সেদিকে তাকিয়ে লাজুক হাসলো ইসরাত। ইসরাতের থেকে নজর খানিকটা সরিয়ে হাসি মুখে মিশ্রার দিকে তাকালো সাদমান। তবে তাকানোর পরে তার মুখের হাসিটা ঠিক আগের মতোই রইল না, ম্লান হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক। মিশ্রাতের পোশাক যথেষ্ট ভালো, সাজুগুজু ভালো হয়েছে, তবুও কেমন জানি একটা খাপছাড়া লাগছে তাকে দেখতে। তার দৃষ্টিতে অস্থিরতা আর মনের অন্তদ্বন্দ্ব ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না সাদমান। ইসরাতকে হাতে ধরে নিয়ে এসে সাদমানের পাশে বসালো মিসরাত। সামনের দিকে তাকিয়ে একটা স্মিত হাসি দিল। সাদমান মাথা নেড়ে হাসলো একটু। ইসরাত পাশে বসতে না বসতেই সাদমান বলে উঠলো, মিসরাতের কি হয়েছে? তাকে এমন দেখাচ্ছে কেন? এবার মুখের হাসি উবে গেল ইসরাতেরও। আপু, সেদিন রাতে হসপিটাল থেকে আসার পরপরই এমন অদ্ভুতভাবে পাল্টে গেছে। কিছুই বুঝতে পারছি না এমনটা কেন করছে। কেমন জানি এক অজানা চিন্তা, অজানা ভয়ে থাকে। এই চিন্তার উৎসকে তাও বুঝতে পারে না। আরিয়ান হক, কিন্তু কেন ঘুরে ফিরে ওই লোকটারই কেন আমার বোনের জীবনে প্রভাব ফেলতে হয় বুঝি না। ইসরাত আরো কিছু বলতে নিয়েছিল, তার আগে সাদমানের আম্মু হাসি মুখে এগিয়ে এলো তাদের দিকে। তাই এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা বাড়লো না দুজনে কেউই। গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন সাদমান আর ইসরাতকে তাদের বন্ধু মহলের কয়েকজন মিলিয়ে নিয়ে গিয়েছে স্টেজ থেকে তুলে নাচার জন্য। পিছনে ব্রেকগ্রাউন্ড মিউজিক বাজছে। চলতে সময় থমকে দাঁড়াই, জেগে জেগে স্বপ্ন দেখি হাই,
তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়। ইসরাত আর সাদমান দুজনের মুখে হাসি হাসি ভাব, একজনের চোখ আরেকজনের চোখে স্থির। আশেপাশে কোথায় কি হচ্ছে সেদিকে খেয়ালই নেই যেন তাদের দুজনের কারোরই। দুজন শুধু দুজনাতেই মত্ত, দুজনাতেই মগ্ন। মিসরাত সেদিকে তাকিয়ে স্মিত হাসলো। মিসরাতের পাশে এসে দাঁড়ালেন নিশান। তোমার শুকনো মুখে হাসি ফুটলো, তবে কি হয়েছে বলো তো তোমার? এই কয়েকদিন যাবৎ ফোন দিলে ফোন রিসিভ করছো না ঠিক মতো, আবার কখনো যদি রিসিভ করো তবুও কেমন যেন কম কথা বলো। যেটা জিজ্ঞাসা করছি ঠিক সেটার উত্তর দাও, এমন কেন করো? না কিছু না, আসলে মিসরাত কথা শেষ করার আগেই ইসরাতের এক বান্ধবী ছুটে এলো তার কাছে। উচ্ছিত কণ্ঠে মিসরাতকে বলল, আপু, তোমার একমাত্র বোনের বিয়ে আর তুমি একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছো। আসো, আমার সাথে আসো, চলো সবাই নাচবো। এরপর নিশানের দিকে তাকিয়ে বলল, যদি আমি ভুল না করি তবে উনি তোমার উঠবি, তাই না? মিসরাত কিছু বলার আগেই একগাল হেসে নিশান জবাব দিল, জি শালিকা সাহেবা, আমি আপনার হবু দুলাভাই। তাহলে তো হলোই, এক হবু জুটি ওখানে নাচছে আর এক হবু জুটি সেখানে যোগদান করবে। আসুন আসুন। মিসরাত আর নিশানকে নিয়ে মেয়েতে চলে গেল তাদের জুটিবদ্ধ নাচ দেখতে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এখন এখানে আসা অতিথিদের মাঝে বিরিয়ানি বিতরণ করা চলছে। নিশান প্রত্যেকের হাতে খাবার যাতে দেওয়া হয় তা তদারকি করে নিশ্চিত করছে। অতিথিদের মাঝে খাবার বিতরণ করা শেষ হয়ে গেলে বিরিয়ানির একটা প্যাকেট হাতে নিয়ে চলে গেল মিসরাতের কাছে। শুকনো মুখটা একটু তত্ত্বতা করবে, আমি করে দেই। খানিকটা ব্রুক কুচকে মিসরাত তাকালো নিশানের দিকে। খাওয়া দাওয়া তো মনে হয় সব ছেড়ে দিয়েছ, কয়েকদিনের ব্যবধানে কেমন শুকিয়ে গেছ, এরপর তো দুর্বল হয়ে পড়বে। বিয়ের দিন যদি মাথা উল্টে পড়ে থাকো তাহলে তো আমি লক্ষ্যগ্রস্ত হব, সমাজ আমাকে দূরছাই করবে, ভাবতে আমার মাথা চুল কাটা দিয়ে উঠছে। নিশানের কথা শুনে হালকা হাসলো মিসরাত। এত অল্প হাসিতে আমার মন ভরেনি। যাই হোক, আগে নিজের পেট ভরো, আমার মনটা না হয় পরে ভরুক। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। আরে আপনি কেন আনতে গেলেন? আমি নিজেই তো যেতাম। তোমাকে বলবো বলবো করে কেন জানি বলা হয়ে ওঠেনি। তুমি আমাকে রেস্টুরেন্টে দেখা করার সময় কি বলেছিলে মনে আছে? আচ্ছা আমি বলি, তোমাকে আমি বলেছিলাম আমরা একজন আরেকজনকে তুমি করে বলবো। আমি আমার কথা রেখেছি এবং রাখছি, কিন্তু তুমি সেদিন হসপিটালে আমাকে সেই যে আপনি বলা শুরু করলে, এখনো বলেই যাচ্ছ। হসপিটাল থেকে ফেরার পর এত পরিবর্তন কেন আসছে তোমার মধ্যে? না কিছু না, আসলে খেয়াল ছিল না সম্বন্ধের বিষয়টা, দুঃখিত। পরবর্তী সময় থেকে ঠিক করে নিব। তোমার হাতের আংটিটা কোথায়? চমকে উঠল মিসরাত। নিশান তার হাতের দিকে লক্ষ্য করেছে। সে তো নিশানের দেওয়া আংটি সে কবেই খুলে রেখে দিয়েছে। হসপিটালে যেদিন গিয়েছিল সেদিন আংটি ছিল না হাতে, তাহলে আজকেই কেন সে জিজ্ঞেস করছে? সেদিন লক্ষ্য করেনি। কি হলো, কিছু বলছো না যে? আংটি খুলে রেখে দিলে যে? আংটি পছন্দ হয়নি তোমার? আর একটা চাই? আরে না না, আসলে আংটি পরে থাকতে আমার ভালো লাগে না তো, তাই। এটাও বিশ্বাস করতে বলছো? মিসরাত প্রচন্ড অস্বস্তিতে পড়ে যাচ্ছে। সে যেই এক্সকিউজ দেখিয়েছে সেটা যে আসলেই গ্রহণযোগ্য নয় সেটা সে নিজেও বুঝেছে, কিন্তু হুট করে আর কিছু আসেনি তার মাথায়। নিশানে দেওয়া আংটি হাতে রাখার ইচ্ছে হয়নি তার। এটা তার মনের মর্জি, নিজের মনের উপর কি করে জোর করা যায়? আচ্ছা, সে কি আসলে নিশানকে মন থেকে গ্রহণ করতে পারছে, নাকি সবটা তার বাবার মুখের দিকে তাকিয়ে অ্যাডজাস্টমেন্ট? উত্তর জানা নেই মিসরাতের। আরিয়ানের কাছে একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি এসেছে। ছবিগুলো কে পাঠিয়েছে তা আরিয়ান জানে না, কারণ ছবিগুলো দেখে তার আর কিছুই জানার ইচ্ছে নেই। ছবিগুলোতে মিসরাতের সাথে নিশানের নাচার মুহূর্তগুলোকে বন্দি করে তোলা হয়েছে। মিসরাতের হাত নিশানের কাঁধে ছিল, আর নিশানের হাত মিসরাতের কোমরে। মিসরাতের মুখে কোনো হাসি না থাকলেও নিশানের মুখে হাসি ছিল একরাশ। আরাব বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। ছেলেটার মনের অদৃশ্য আঘাত এখনো শুকায়নি। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে প্রতিনিয়ত। এখন কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার কোনো মানে হয়? আরাব বুঝতে পারছে না ছবিগুলো কে পাঠিয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে আরিয়ানকে মানসিক কষ্ট দেওয়ার অভিপ্রায়েই এই কাজটা করা হয়েছে। আর আপাতত এই কাজ করার মতো মানুষ আরাবের একজনকে মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আরাবের ধারণা ঠিক করে দিয়ে মেসেজ আসলো সেই নাম্বার থেকে। সেখানে লেখা ছিল, তো কেমন বোধ করছো আরিয়ান? মিশরাতকে দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? লাগবে নাই বা কেন? কি সুন্দর সেজে গুজে হবু স্বামীর সাথে নাচছে।
দেখতে তো দারুণ লাগছে আমার কাছে ব্যাপারটা। আর কতটা ক্লোজ দেখো, কতটা কাছাকাছি একজন আরেকজনের। উফ, আরো কাছাকাছি থাকলে আর একটু ভালো হতো, তাই না? সমস্যা নেই, বিয়ে তো হয়ে যাবে তখন। তো যাই হোক, তুমি তোমার অনুভূতি অবশ্যই আমাকে জানাবে, কেমন? বাই দ্য ওয়ে, চিনতে পারছো তো আমি কে? দাঁত কিরমির করতে করতে আরাব বলল, এই মেয়ের সমস্যা কি? হ্যাঁ, তোর সাথে কোনো জন্মের শত্রুতা এই মেয়ের? মানুষ এতটা আজরাইল কেমনে হয় রে ভাই? এই মেয়ে তুই এক অকর্মণ্য। ভালো কথা, তোর কাজ করার মতো কিছুই নেই। তো তুই ফালতু দেখে কি এই ফাজলামো অন্যের সাথে দেখাবি? জানিস আমার কি পরিমাণে রাগ হচ্ছে? এখন মনে হচ্ছে তোর সাথে সাথে সেদিনও আমি কেন তাকে 2-4টা চট থাপ্পড় দিলাম না। আরাব এত সব কথা ফোনের দিকে তাকিয়ে বলে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তার দিকে ফিরে তাকিয়ে দেখলো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে আরিয়ান। আরিয়ানের মুখবয় এখন কি অবস্থায় আছে তা আরাব দেখতে পাচ্ছে না, তবে তার নাক টানার শব্দ শুনতে পাচ্ছে আরাব। আলতো করে আরিয়ানের হাতের উপর হাত রাখলো আরাব, এরপর নমনীয় কণ্ঠে ডাক দিল, আরিয়ান। আরবের দিকে না তাকাতেই সেখান থেকে উঠে চলে গেল আরিয়ান। তবে আরব দেখতে পেল ডান হাতটা একেবারে চোখের সামনে নিয়ে চোখ মুছে ছেলেটা। আরিয়ান কি কাঁদছিল তখন? তাহলে আরিয়ান যেতে না যেতেই ইশতিয়াকের আগমন ঘটলো রুমে। মূলত আরিয়ানের সাথে কথা বলতে এসেছিল সে, কিন্তু এসে দেখতে পেল আরাব রুমে বসে আছে, কিন্তু আরিয়ান নেই। আরিয়ান কোথায়? ইশতিয়াকে ডাকে আরাব ফিরে তাকলো তার দিকে, এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই মোনা নামের শাকচুন্নিটা আমাদের আরিয়ানকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না ইশতিয়াক। শান্তি কেন বলছি, শান্তিতে তো আরিয়ান এমনিতেও নেই। ভালো থাকার, শান্তিতে থাকার অভিনয় করে যাচ্ছে আঙ্কেল আন্টির মনের দিকে তাকিয়ে। চেষ্টা করে যাচ্ছে সময়ের সাথে সাথে নিজের মনের ক্ষতগুলোকে মেটানোর, অথচ ওই পেতনি, ওই ডাইনি, ওই... রাখো, আগে বলো কি হয়েছে? মনো আবার তাকে ফোন করে বিরক্ত করছে? না, ফোন দেয়নি, বিরক্তও করেনি, তবে তার থেকে অনেক বেশি কিছু করেছে, যার জন্য আরিয়ান আজকে আবার ওকে দিচ্ছে। কি? কেন? আরাব ফোন ধরলো ইশতিয়াকের মুখ বরাবর। কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে ইশতিয়াক বলল, এগুলো মনো পাঠিয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? মনো কি মহিষাতের সামনে গিয়ে এত ফ্রি হয়ে চলাফেরা করে বা ছবি তুলতে পারবে নাকি? তার যাওয়ার তো প্রয়োজন নেই, লোক লাগিয়েছে নিশ্চয়ই মিশরাতের পিছনে। কিন্তু সেই লোকও বা যাবে কি করে মিশরাতের বাসায়? যাকে তাকে নিশ্চয়ই ঢুকতে দেবে না মিশরাতের আব্বু ওনার বাসায়। বিয়ে বাড়িতে এইরকম কতজনের কত কিছু বলে ঢোকে, আর সাদমান, ইশরাত একই বিল্ডিং এ থাকে। পুরো বিল্ডিং এর মানুষ সাথে কিছু একটা বলে সামিল হয়ে যাওয়া খুব অসম্ভব কিছু না। মনো কি আসলে মিশরাতের কোনো ক্ষতি করে দিবে? সেদিন তো আরিয়ানকে ফোন করে কাকে যেন মারার হুমকি দিল। মিশরাত ছাড়া তো সেটা আর কেউ হবে না, কারণ আরিয়ান তাকে মেনে নেওয়ার কারণে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মিশরাত। আরিয়ান সেদিন আমাকে বলছিল মিশরাতকে ফোন করে সাবধান করবে কিনা, কিন্তু আমি না করেছি। এখন তাদের পরিবারের একটা অনুষ্ঠান চলছে, শুধু শুধু তাদের মাথায় চিন্তা ঢুকিয়ে লাভ কি? তাছাড়া এখন ফোন করলে হয়তো আরিয়ানকে ভুল বুঝতে পারে, ভাবে তাদের খুশি দেখতে পারছে না, তাই মিথ্যে চিন্তা ঢোকাচ্ছে। এর সাথে মিশরাতের ক্ষতি করার কি সম্পর্ক? নজর যেহেতু মিশরাতের উপর রাখা শুরু করে দিয়েছে, তাই ক্ষতিও তো করতে পারে। আমিও ভাবছি কালকের দিনটা যাক না হয়, আগামীকাল তো ইশরাতের বিয়ে, পরশু না হয় বলবো আরিয়ানকে যাতে মিশরাতকে ফোন করে সতর্ক করে দেয়। আরাব ইশতিয়াকের সাথে সম্মত হলো, মাথা নেড়ে সায় দিল। কেবল আগামীকালের অপেক্ষা এখন। ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর বলল আরিয়ানকে একবার চেক আপ করিয়ে নিয়ে যেতে। আশা করি এবার এই শহর ছাড়ার অনুমতি দিবেন। আল্লাহর রহমতে আরিয়ান তো এখন প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। আনাফকের কথার পরিপ্রেক্ষিতে ইশতিয়াক বলে উঠল, সমস্যা নেই আব্বা, আমি আর আরাব মিলে আরিয়ানকে নিয়ে যাব ডক্টরের কাছে। আপনার কষ্ট করা লাগবে না, আপনারা বরং ফেরার বন্দোবস্ত করুন। আরিয়ানকে চেক আপ করে নিয়ে আসার সাথে সাথে আমরা রওনা হয়ে যাব। আনাফক সম্মত হলেন ইশতিয়াকের কথার সাথে। ইশতিয়াক আরিয়ানের রুমে গিয়ে দেখলো আরিয়ান তার রুমে নেই, আর একটু সামনে অগ্রসর হওয়ার পর দেখতে পেল আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে, দুহাত বুকে গুজে, দৃষ্টি তার বাহিরে। আরিয়ান? ইশতিয়াকের দিকে না ফিরেই আরিয়ান জবাব দিল, ডক্টরের কাছে যাবো এখন। তুমি জানলে কি করে? আব্বু গতকাল বলেছিল কথা বলবে ডক্টরের সাথে, তাই অনুমান করলাম। হ্যাঁ যাবো সেখানেই। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না যে, ওদিকে কেন ফিরে আছো?
কিছু না। আজকে কি আমরা এই শহর ছাড়ছি? ছাড়াও উচিত। মানতে কষ্ট হলেও সত্যিটা মানা উচিত। আমি মেনে নিয়েছি ইস্তিয়াক, তুমি যাও, আমি তৈরি হয়ে আসছি নিচে। সকাল থেকেই মিসরাতের পরিবারের সকলের মাথায় হাত। তার কারণ একটাই, ইসরাত সকালে একটু বাইরে বের হয়েছিল। সে যে বের হয়েছিল তারপর থেকে সে লাপাত্তা। ইসরাত বের হয়ে যাওয়ার প্রায় 2.5 ঘন্টা পার হওয়ার পরেও না ফেরায় কলিজায় পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সাদমানের। মিসরাত সমেত সে বেরিয়েছিল ইসরাতের খোঁজ করতে। নিশান ফোন করেছিল মিসরাতকে। ইসরাতের খবর শুনে তাড়াতাড়ি সেও সেখানে চলে এসেছে। 3 জন একসাথে বের হয়েছিল ইসরাতকে খুঁজতে। প্রায় 25 মিনিট ধরে এখানে সেখানে খোঁজাখুঁজির পর সাদমান দেখতে পেয়েছিল কামরুলকে। ছেলেটা কোনো মতে খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটতে হাঁটতে আসছিল তাদের দিকে। হাতে এবং কপালে ব্যান্ডেজ করা ছিল তার। সাদমান কিছুই বুঝতে পারেনি ঠিক কি করেছে। তবে ইসরাতের সাথে কামরুল নামটা মেলানোর পরপরই তার মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠেছিল। দৌড়ে গিয়ে কামরুলের গলায় চেপে ধরল সে। এই ইসরাত কোথায়? বল আমার ইসরাত কোথায়? কামরুল বেচারা ছটফট করছিল সাদমানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। হাত জোর করে চোখ দিয়ে আকুতি মিনতি করছিল ছাড়া পাওয়ার। সাদমান, ছাড়ো তাকে, সে কিছু বলতে চায় বোধ হয়। মিসরাতের কথায় সাদমান বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলো না। সে আগে থেকেও দ্বিগুণ জোরে চেপে ধরল কামরুলের গলা। এবার ছটপটানি আরো বেড়ে গেল কামরুলের। সাদমান, কি হচ্ছেটা কি এসব? ছাড়ো তাকে। আরে, সে কিছু বলতে চাইলেও তো বলতে পারবে না। তুমি তার কথাটা শুনতে গেলে তো তার গলা ছাড়তে হবে, তাই না? সাদমান কামরুলের গলা ছাড়ার সাথে সাথে দুকদম পিছিয়ে গেল কামরুল। জিহ্বা বের করে শ্বাস ফেলতে লাগলো। এরপর হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, যার জন্য আমার এই অবস্থা তার জন্য মারছেন আপনি আমাকে? আমার দিকে একটাবার ঠিক মতো তাকিয়ে দেখুন, এরপর বলুন আমি ইশরাতকে কোথায় লুকিয়ে রাখবো? আর আমি কি পাগল নাকি যে ইশরাতের কিছু করে আবার আপনাদের সামনে দৌড়ে আসবো? তুমি কি বলতে চাইছো? তুমি জানো আমাদের ইস্যু কোথায়? দেখেছো তাকে কোথাও? মিসরাতের কথা শুনে কামরুল বলল, আরে আপু, আমি তো সেই ব্যাপারেই বলতে এসেছিলাম। আমাকে বলার সুযোগ আর কোথায় দিল সাদমান ভাই? এই কথা কম ঘুরাবি। ইসরাত কোথায় বল? আমি কিভাবে বলবো ভাই ইশরাত কোথায়? আমি বড় রাস্তার মোড় দিয়ে যাচ্ছিলাম বাজার করে বাসায়। দেখলাম ইশরাত হাতে করে ব্যাগ কিছু একটা নিয়ে ফিরেছে। আমি ভাবলাম তার সাথে একটু কথা বলি, তার তো বিয়ে, শুভেচ্ছা জানাই একটু। এর মধ্যেই তো পুরো হজবরল হয়ে গেল। আমার চোখের সামনে একটা মাইক্রো এসে থামলো। সেখান থেকে 2 জন লোক মুখে কাপড় বেঁধে নামলো। মাইক্রোতে ভরা ছিল আরো 2-3 জন। যেই 2 জন নামলো তারা ইসরাতকে ধরে জোর করে গাড়িতে ঢুকে নিচ্ছিল। আমি দৌড়ে সেখানে গেলাম, তাদের আটকানোর চেষ্টা করলাম, তাদের বাধা দিতে গেলাম। আর তার পরিণাম দেখুন, দেখতে পাচ্ছেন আমার অবস্থা। একেবারে আচ্ছা পিটনে পিটিয়েছে। আমি ছেড়ে দেওয়ার জন্য হাত জোর করে পরেও ছাড়েনি। এরপর হসপিটালে গিয়ে কোনোরকম ব্যান্ডেজ করিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনাদের কাছে ছুটে এলাম ইশরাতের খবর দিতে। আর এখন আপনি আসেন আমার গলা টিপতে। মিথ্যে কথা সাজাচ্ছিস তুই, তাই না? নিজে বাঁচার জন্য এখন অভিনয় করছিস? ওরে আল্লাহ, ওই ভাই আপনি আসেন আমার সাথে। ওই ঘটনা আশপাশের আরো কয়েকজন লোক দেখেছিল। তারা কেউ আগায়নি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। আমাকে এত মারলো তবু এগিয়ে এলো না কেউ। তবে এখন গিয়ে তাদের জিজ্ঞেস করলে দেখবেন তারা কি বলে। গিয়ে জিজ্ঞেস করুন তো তাদের আমি সত্য বলছি কিনা। বুকে ছেদ করে উঠল সাদমানের। ইসরাতকে কেউ তুলে নিয়ে গিয়েছে, কিন্তু কে? কার সাথে ইসরাতের এত শত্রুতা? মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠল মিসরাত। ছোট বোন যেন তার প্রাণ পাখি। হুট করে কোথায় চলে গেল মেয়েটা? কে নিয়ে গেল তাকে? সাদমান, এই ছেলে কি বলছে? হ্যাঁ, আমার ইস্যুর সাথে কারোর তো কোনো শত্রুতা নেই। আমার বোনটা কারোর কোনো ক্ষতি করেনি কখনো। তাহলে তার ক্ষতি কে চায়? কে তাকে কিডন্যাপ করিয়েছে? সাদমান কোনো কিছুর উত্তর দেওয়ার অবস্থায় নেই। মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তার। বুকটা শূন্য লাগছে, অন্তর জ্বলছে কেন জানি। এই তো আজকে মেয়েটা তার ঘরণী হয়ে তার জীবনে প্রবেশ করতো, কিন্তু এটা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অপ্রত্যাশিতভাবে তার জীবনে ঘটলো? আমি একটা ব্যাপারে আপনাদের সাহায্য করতে পারি মিশরাত আপু। কি বলো? তাড়াতাড়ি বলো। আমি গাড়ির পেছনে যে নাম্বার থাকে সেটা লক্ষ্য করেছি, খুব ভালো হবে। আর বলতে পারেন মুখস্থ করে নিয়েছি। আপনারা থানায় মামলা করতে পারেন। আর এক্ষেত্রে গাড়ির নাম্বারটা কাজে লাগতে পারে বলে মনে হচ্ছে। এর মধ্যে নিশান বলে উঠলো, তুমি আসলে ঠিকঠাক মতো নাম্বারটা মনে রেখেছো তো?
একেবারে পাক্কা মনে আছে। এখানে উপস্থিত আর কেউ কিছু বলার আগে ফোন বেজে উঠলো মিসরাতের। রেনু আক্তার ফোন করেছেন। হ্যালো আম্মু। নিশু, কিসের কোনো খবর পেয়েছিস? কিছু জানতে পেরেছিস মেয়েটা আমার কোথায় আছে? আম্মু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। না, আগে তুই বল ইস্যু কোথায়? তাকে পাওয়ার কোনো আশা কি আছে? কথা শেষ করতে না করতেই কেঁদে উঠলেন রেনু আক্তার। নিজেকে আর ধরে রাখতে পারলো না মিসরাত, কান্না করে দিল সেও। আম্মু কারা জানি আমাদের ইস্যুকে তুলে নিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না আম্মু। থানায় যাচ্ছি আমরা এখন। মানে আমাদের ইস্যুকে তাহলে কেউ কিডন্যাপ করেছে? হ্যাঁ আম্মু। কিছুক্ষণ চুপ করে রইলেন রেনু আক্তার, এরপর চেঁচিয়ে উঠে বললেন, আমি জানি এটা কে করেছে। জানো কি আম্মু? আরিয়ান। কি? হ্যাঁ, আরিয়ান ছাড়া এই কাজ আর কারোর হতে পারে না। আমার মেয়েকে আমি চিনি, সে কারোর সাথে বৈরী সম্পর্ক রাখে না কখনোই। আর কেউ তার ক্ষতি করবে এটা প্রশ্নই আসে না। আমার ইস্যুর কারোর সাথে কোনো শত্রুতা নেই, তবে তোর সাথে আছে, আরিয়ানের সাথে। আরিয়ানকে তুই ফিরিয়ে দিয়েছিস, তাই সে ইস্যুর ক্ষতি করে তোর উপর প্রতিশোধ নিতে চাইছে। মিসরাত পুরো থমনে আছে। রেনু আক্তার কিসের সাথে কিসে তুলনা করছেন এসব? আম্মু তুমি ভুল করছো, এমনটা হতে পারে না। আরিয়ান এতটাও নিচে নামতে পারে না যে সে ইস্যুর ক্ষতি করবে। প্রতিশোধ পরায়ণ ব্যক্তি সব করতে পারে ইস্যু। তুমি জানো না তাই এমনটা বলছো আম্মু। তোমাকে কখনো জানাইনি এ পর্যন্ত আমরা কেউ। তুমি কি জানো আম্মু, সেদিন ইস্যুর বান্ধবীর বাসা থেকে তাকে কে খুঁজে নিয়ে এসেছিল? কি ভাবছো, সাদমান? না আম্মু, সাদমান ইস্যুকে খুঁজে বের করতে পারেনি, করেছিল আরিয়ান। আরিয়ান আমাকে ফোন করার পরে আমি সাদমানকে বলায় সাদমান ইস্যুকে নিয়ে বাসায় ফিরেছিল। আমরা কেউ তখন তোমাকে এই কথাটি বলিনি, কারণ তুমি অযথাই আরিয়ানকে নিয়ে চিন্তা করতে। তাহলে কিন্তু এটাই সত্যি আম্মু, আরিয়ান যেদিকে ইস্যুর উপকার করেছিল সেদিকে এখন ক্ষতি কেন করতে যাবে বলতে পারো আমায়? কিছুক্ষণ আবারও চুপ করে বসে রইলেন রেনু আক্তার, এরপর ঠান্ডা গলায় বললেন, এটা তোর বুঝতে পারা উচিত ছিল বিশু। যখন আরিয়ানের উদ্দেশ্য ছিল তোকে পাওয়া, তাই তোর চোখে ভালো হওয়ার জন্য হয়তো ইস্যুকে খুঁজে বের করেছিল সে। হয়তো ভেবেছিল তুই এতে খুশি হয়ে তাকে বেড়ে নিবি, কিন্তু এখন যখন দেখলো তুই কোনোভাবেই রাজি হচ্ছিস না, তখন দিল ইস্যুর ক্ষতি করে। আম্মু কি বলো? আর একটাও কথা বলবি না মিশু। তুই এখন এই অবস্থা আমার মুখে মুখে তর্ক করছিস, আমার কথা বিরোধিতা করছিস। নিজের বোনের চিন্তা এখন আর তোর মাথায় আসছে না? আরিয়ানকে এখন তোর খুব ভালো মনে হচ্ছে? আম্মু তুমি আমাকে ভুল বুঝছো, ইস্যু আমার বোন আম্মু, আমার কলিজা। কিন্তু আমার মনে হচ্ছে না আরিয়ান এই কাজ করতে পারে। তোর মনে হওয়া না হওয়াতে কিচ্ছু ফারাক পড়ছে না মিশু। ও ছেলে কোথায় তাকে জানিস? না জানলেও সমস্যা নেই, তাকে ফোন লাগা, সে তোর ফোন রিসিভ অবশ্যই করবে। আমি নিজেও ছেলের কাছে যাব। আমার মেয়েকে যে আরিয়ান কিডন্যাপ করেছে সেই বিষয়গুলো সন্দেহ হচ্ছে না আবার। কারণ শুধু ইস্যু কেন, তোর আব্বু কিংবা আমাদের পরিবারের কারোই কোনো শত্রু নেই আমার জানা মতে। তাই আরিয়ান ছাড়া আর কোনো নাম আমার মাথায় আসছে না। আম্মু আমাদের থানায় যাওয়া উচিত, কামরুল বলেছে। রাখ তো কামরুল, কোনো থানার প্রয়োজন নেই। আরিয়ানের কাছে গেলে সব বের হয়ে যাবে। মিশরাত হঠাৎ করে ফোন করলো যে তোকে? হসপিটাল থেকে ফেরার পথে আরিয়ানের ফোনে কল আসে মিসরাতের নাম্বার থেকে। আরিয়ানকে দেখা করতে বলেছে। আরিয়ানের সাথে এখন আছে আরাপ আর ইশতিয়াক। জানি না রে আরাব, বললো দেখা করতে চাই নাকি আমার সাথে, আমাকে এখানে থাকতে বললো, তাই গাড়ি এখানে এনে দাঁড় করিয়েছি। তবে মিসরাতের কণ্ঠ আমার কাছে কেমন যেন ভালো ঠেকছিল না। আরাব, মিসরাতের কোনো বিপদ হয়নি তো? কি আজে বাজে বকছিস বলতো? মিশরাতের বিপদ হলে সে নিজে তোকে ফোন করতে পারতো। তবে কি তার পরিবারের কারোর, মোনা মিসরাতের পরিবারের কারোর ক্ষতিও তো করতে পারে, তাই না? আরাপ কিছু বলার আগেই দেখতে পেল তাদের সামনে একটি গাড়ি এসে থেমেছে এবং সেখান থেকে বের হয়েছে সাদমান, মিসরাত, নিশান, রেনু আক্তার এবং শুয়েব রহমান। রেনু আক্তার দ্রুত পায়ে হেঁটে আরিয়ানের সামনে আসলেন। আমার ছোট মেয়ে কোথায়? এতটুকু কথা শুনেই বড়সড় একটা ধাক্কা খেলো আরিয়ান। কয়েক সেকেন্ডের মধ্যেই যা বোঝার সব বুঝে গেল সে। তার মানে মোহনা মিসরাতকে বাদ দিয়ে ইসরাতকে নিশানায় ফেলেছে। মৃত্যুর কথা বলছিল তো, তবে কি ইসরাতকে? এই ছেলে, আমার প্রশ্নের উত্তর দাও। ইস্যু কোথায় ভালো ভালো বলে দাও। আপনার ভুল হচ্ছে আন্টি, আমি ইসরাতের বিষয়ে কিছুই জানি না। সব জানো তুমি, সব জেনে বুঝে গোপন করতে চাচ্ছ আমাদের চিন্তা ফেলার ছোট। লজ্জা থাকা উচিত তোমার আরিয়ান। এই আরিয়ানকে আমি কখনোই চিনতাম না। তোমার নৈতিকতার অবক্ষয় ঠিক এইভাবে ঘটবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বড় মেয়ে তোমাকে নিজের জীবনে চাইছে না বলে কিনা আমার ছোট মেয়েকে কিডন্যাপ করলে তুমি। কি ইসরাতকে কিডন্যাপ করা হয়েছে? না জানার ভার করো আরিয়ান, আমি জানি তুমি সবটা জানো। সত্যিটা বলে দাও আরিয়ান।
এমনিতে তুমি আমাদের পথ থেকে উঠে গিয়েছো, নিজেকে আর ছোট করো না। আন্টি, আমি কি করে বিশ্বাস করাবো আপনাকে? আঙ্কেল, আপনিও বিশ্বাস করেন যে আমি ইসরাতের ক্ষতি চাই? ওই বাচ্চা মেয়েটার ক্ষতি আমি কেন চাইবো আঙ্কেল? আমি অমানুষ নই আঙ্কেল। নিশুকে পাওয়ার জন্য অনেক পাগলামি করেছিলাম। আমার পাগলামির সাথে অমানবিকতাকে মেশাবেন না দয়া করে। বিশ্বাস করুন, আমি ইসরাতের কোনো ক্ষতি করিনি। তবে কে করেছে সেটা আন্দাজ করতে পারছি খুব ভালোভাবে। এমনটা একজনই করতে পারে, মোনা। হ্যাঁ, সে দিন তিনেক আগে আমাকে ফোন করে হুমকি দিয়েছিল, কারণ নাকি ক্ষতি করবে। আমি ভেবেছিলাম মিসরাতের হতে পারে, কিন্তু আমি আপনাদের জানাবো করে করে জানাইনি আর, কারণ ইসরাতের বিয়ে সামনে ছিল। ভেবেছিলাম আজ ইসরাতের বিয়ে হয়ে গেলে মিসরাতের কাছে ফোন করে তাকে সাবধান করে দেব, কিন্তু এর মধ্যেই খুব ভালো একটা কাহিনী জায়গায় দাঁড়িয়ে তৈরি করে ফেললে আরিয়ান। কিন্তু দুঃখিত, তোমার এই মন গড়া কাহিনীর উপর আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। মোনার যদি শত্রুতা থেকে থাকে তবে সেটা তোমার সাথে। আমার ইস্যুর সাথে তার কিসের শত্রুতা?